ঠিক আছে। দেখো বিষয় হচ্ছে আমরা জিওসির এই পার্টটা আমরা এর আগে পড়িনি, এই যেগুলো আমাদের বাকি ছিল সেটা হচ্ছে অ্যাসিডিক স্ট্রেংথ আর বেসিক স্ট্রেংথ। ঠিক আছে, অ্যাসিডিক আর বেসিক স্ট্রেংথ আমরা ডিটেলসে পড়বো পুরোটা। তো একদম পুরো কনসেপ্ট বেসিক জায়গা থেকে শুরু করবো, অ্যাডভান্স লেভেল অবধি পড়বো। একদম ভালো করে নোট নেবে প্রতিটা পয়েন্টই। তো আমরা আজকে যেটা পড়ছি সেটা হচ্ছে বেসিক স্ট্রেংথের অর্ডার। তো প্রথমে হচ্ছে যে যদি আমরা ডেফিনেশন দেখি যে বেস বলতে আমরা কি বুঝছি, আমরা যদি বেসের ডেফিনেশন দেখি যে বেস কাকে বলছি আমরা, তো সবার প্রথমে আমরা বেসের কতগুলো ডেফিনেশন দিতে পারি। ডিফারেন্ট সায়েন্টিস্টদের এক একজন সায়েন্টিস্ট এক এক রকম ভাবে দিয়েছে। সবার প্রথমে হচ্ছে আরহেনিয়াস। আরহেনিয়াসের কনসেপ্ট অনুযায়ী বেস হচ্ছে OH মাইনাস ডোনার, হাইড্রোক্সাইড আয়ন ডোনার। কিন্তু এক্ষেত্রে একটা পয়েন্ট মনে রাখতে হবে যে তিনি ওয়াটারে কনসিডার করতেন, যে যে সলভেন্টটা তিনি কনসিডার করতেন বেসিক স্ট্রেংথ দেখার জন্য সেটা হচ্ছে ওয়াটার। তো কেউ যদি হাইড্রোক্সাইড আয়ন ডোনার হয় তাকে আমরা বেস বলবো ইন ওয়াটার। সেকেন্ড আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ব্রনস্টেড কি বলছেন। ব্রনস্টেড বলছেন যে বেস তারাই যারা প্রোটন অ্যাকসেপ্টার, তার মানে হচ্ছে H+ যারা অ্যাকসেপ্ট করতে পারে, প্রোটন অ্যাকসেপ্টারস হচ্ছে বেস। আর থার্ড হচ্ছে লিউইস কনসেপ্ট অনুযায়ী, লিউইস কনসেপ্ট অনুযায়ী বেস হচ্ছে যে যারা হচ্ছে লোন পেয়ার ডোনার, যে সমস্ত লোন পেয়ার ডোনেট করতে পারে তাদেরকে আমরা বেস বলছি, বা ইলেকট্রন ডোনার আমরা বলতে পারি বেস। তো কোনো একটা বেসকে আমরা জেনারেলাইজ এরকম লিখতে পারি BOH, জেনারেলাইজ করে লিখছি যে একটা মনে করো একটা আরহেনিয়াস বেস BOH। তো সলিউশনে কি হয়, BOH-টা ডিসোসিয়েট হবে, তাহলে B+ আর OH- এই দুটো আয়নে মনে করো ভাঙছে। তো এই ইকুইলিব্রিয়ামে যদি আমরা একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লিখি তাহলে কি লিখবো, কে ইকুইলিব্রিয়ামটাকে উপরে হবে হচ্ছে আমাদের B+ এর কনসেন্ট্রেশন, OH- এর কনসেন্ট্রেশন, আর নিচে হবে হচ্ছে BOH এর কনসেন্ট্রেশন। তো এটা আমরা এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে লিখবো যে বেস যে ডিসোসিয়েট হচ্ছে সেই ডিসোসিয়েশনের যে ইকুইলিব্রিয়াম তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে কে ইকুইলিব্রিয়াম। আর এই কে ইকুইলিব্রিয়ামটাকেই বেসের ক্ষেত্রে আমরা বলি KB, অ্যাসিডের ক্ষেত্রে এটাকে আমরা বলবো KA, বেসের ক্ষেত্রে আমরা এটাকে বলবো KB। ডিফারেন্সটা বুঝতে পারছো? দেখো এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যদি এটা অ্যাসিডের ক্ষেত্রে হতো তাহলে আমরা বলতাম KA, যেহেতু এটা বেসের ক্ষেত্রে তাই আমরা এটাকে বলবো KB। তাহলে আমাদের কাছে একটা স্কেল হয়ে গেল যে বেসিক স্ট্রেংথ বেশি না কম সেটা আমরা কিসের নিরিখে মাপবো, আমরা মাপবো কেবির স্কেলের হিসেবে। তাহলে স্কেলটা হচ্ছে এরকম যে আমরা বলবো যে যদি কারো কেবি ভ্যালু বেশি হয় তার মানে কি সেই বেসটা বেশি পরিমাণে OH- আয়ন দিতে পারবে সলিউশনে, বা বেশি করে ডিসোসিয়েট হতে পারবে। তাহলে কেবি ভ্যালু বেশি হবে মানে আমরা বলবো তার বেসিক স্ট্রেংথও বেশি। তাহলে কারো যদি কেবি ভ্যালু বেশি হয় তাহলে আমরা বলবো যে তার বেসিক স্ট্রেংথ যেটা হবে সেটাও বেশি হবে। এখান থেকে আমরা আরেকটা স্কেলকে বানিয়েছি, সেটা কি, সেটা হচ্ছে পিকেবি। আমরা একটা স্কেল বানিয়েছি সেটা হচ্ছে পিকেবি। পিকেবিটা হচ্ছে কি মাইনাস লগ অফ কি কেবি। তো পিকেবির ভ্যালু যদি বেশি হয় তার মানে কেবির ভ্যালু কম, তার মানে তখন আমরা কি বলবো এটাকে বেসিক স্ট্রেংথ কম। তাহলে দুটো স্কেল আমাদের কাছে আছে, বেসিক স্ট্রেংথ কম দুটো স্কেল আমাদের কাছে আছে, একটা হচ্ছে কেবি স্কেল, একটা হচ্ছে পিকেবি স্কেল। এখন ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। পরীক্ষার সময় কোশ্চেনে তোমাকে
কি বলতে পারে যে অ্যারেঞ্জ দ্য ফলোইং অ্যাকর্ডিং টু দেয়ার বেসিক স্ট্রেংথ। তাহলে যখন বেসিক স্ট্রেংথের অ্যাকর্ডিং এ সাজাতে হবে তখন আমরা কি দেখবো যে কেবি কার বেশি কার কম। বা অ্যারেঞ্জ দ্য ফলোইং অ্যাকর্ডিং টু দেয়ার পিকেবি ভ্যালু, তাহলে কিন্তু সেটা বেসিক স্ট্রেংথের উল্টো অর্ডারে হবে, যে জায়গাটাতে আমরা মিস্টেক করি ম্যাক্সিমাম সময়। জানা প্রশ্ন ভুল করে যাব যদি আমরা এই জায়গাটাকে খেয়াল না করি, যে আমাকে অ্যাকচুয়ালি পিকেবির অর্ডারে সাজাতে দিয়েছে না কেবির অর্ডারে সাজাতে দিয়েছে। এইটা প্রথম ফোকাস আমাদেরকে রাখতে হবে। বোঝা গেছে কনসেপ্টটা কি? আচ্ছা, বেসিক স্ট্রেংথের ক্ষেত্রে অনেক কিছু জিনিস আমরা আলোচনা করতে পারি। ইনঅর্গানিকের ক্ষেত্রে আমরা অনেক জিনিস দেখবো বেসিক স্ট্রেংথে বা অ্যাসিডিক স্ট্রেংথে বের করা যায়, বা অনেক কনসেপ্ট আমাদের শিখতে হয়। অর্গানিকের ক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে অর্গানিক নাইট্রোজেনাস বেসগুলোর মধ্যে কিভাবে আমরা বেসিক স্ট্রেংথ কনসিডার করি। আমরা শুধুমাত্র কনসিডার করব হচ্ছে অর্গানিক নাইট্রোজেনাস বেস। এর মধ্যে কোন কোনগুলো কম্পাউন্ড আছে আমাদের যারা অর্গানিক বেস? তার মধ্যে সবার প্রথমে পরে হচ্ছে 1 নম্বরে আসে হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যামিনস। অ্যালিফ্যাটিক অ্যামিনস এরা নাইট্রোজেনাস বেসের মধ্যে পড়ে। এর আগে আমরা আলোচনা করেছি যে অ্যালিফ্যাটিক অ্যামিন কোনগুলো হয়। একটা প্রাইমারি অ্যামিন হয়, একটা সেকেন্ডারি অ্যামিন হয়, বা একটা টারশিয়ারি অ্যামিন হয়। এবং এরা বেসিক হয় কারণ এদের প্রত্যেকের কাছে নাইট্রোজেনের উপরে থাকে হচ্ছে কি বলো, লোন পেয়ার, যেটাও ডোনেট করতে পারে। তো অ্যামিনস অর্গানিক নাইট্রোজেনাস বেসের মধ্যে পড়বে। তার মধ্যে হচ্ছে প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন আর টারশিয়ারি অ্যামিন। এরা হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যামিনের মধ্যে পড়বে। ঠিক আছে, এরা বেস। আর কারা বেস নাইট্রোজেনাস বেসের মধ্যে? সেকেন্ড হচ্ছে অ্যারোমেটিক অ্যামিনস। আচ্ছা, এটা আমাদের কভার করবে কোন চ্যাপ্টার? অ্যামিনস চ্যাপ্টার। আমরা যদি অ্যামিনস চ্যাপ্টারে যাই সেখানে আমাদের অ্যাকচুয়ালি বেসিক স্ট্রেংথ গুলো আছে অ্যালিফ্যাটিক অ্যামিন, অ্যারোমেটিক অ্যামিনস। তাহলে অ্যারোমেটিক অ্যামিনে যদি আমরা যাই, অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে আমাদের কাছে আছে অ্যানিলিন, আমাদের কাছে আছে পিরিডিন, আমাদের কাছে আছে পিরোল বা পাইরোল যাই বলো। তাহলে অ্যানিলিন, পিরিডিন আর পিরোল, এই কটা কম্পাউন্ড আমাদের কাছে আছে যারা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিনস। এরাও বেসিক। থার্ড হচ্ছে কি, আমাদেরকে দেখতে হবে এক ধরনের কম্পাউন্ড আছে যেটাকে বলা হয় অ্যামিডিনস, আর আরেক ধরনের কম্পাউন্ড তাদেরকে বলা হয় অ্যামাইডস। তাহলে কি আছে দেখো, অ্যালিফ্যাটিক অ্যামিন, অ্যারোমেটিক অ্যামিন, অ্যামিডিনস আর অ্যামাইড। অ্যামাইড কোনগুলো? অ্যামাইড হলো, আমি যদি এরকম কম্পাউন্ড লিখি, জেনারেল ফর্মুলা RC+2। যদি কারো ক্ষেত্রে এইরকম গ্রুপ থাকে CONH2, তাদেরকে আমরা কি বলি? অ্যামাইড। অ্যামাইডের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ভালো করে খেয়াল করো। এই ও এর জায়গায় আমরা কি লিখতে পারি? এর আগে আমরা আলোচনা করেছিলাম ও এর জায়গায় কি লেখা যায়? NH। তাহলে ওটাকে যদি ও এর জায়গায় তুমি NH লেখো তাহলে এটা হয়ে যাবে অ্যামিডিনস। ডিফারেন্সটা ভালো করে বোঝার চেষ্টা করো। ও এর জায়গায় আমরা কি লিখবো? NH, তাহলেই হবে অ্যামিডিন, আর ও থাকলেই অ্যামাইড। দেখে নাও। হয়ে যায়। যদি কখনো কোনো কোশ্চেন আসে, বললো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ মোস্ট বেসিক বা হুইচ অফ দ্য ফলোইং ইজ লিস্ট বেসিক, তার 4টে অপশন এরকম করে আছে। একটা অ্যালিফ্যাটিক অ্যামিন আছে, একটা অ্যারোমেটিক অ্যামিন আছে, একটা অ্যামিডিন আছে, একটা অ্যামাইড আছে। দেখেই বুঝতে পারবো যে এটা অ্যারোমেটিক অ্যামিন কিনা, এটা অ্যালিফ্যাটিক অ্যামিন কিনা, এটা অ্যামিডিন কিনা, এটা অ্যামাইড কিনা।
চারটে অপশন, এই চারটে আলাদা আলাদা ক্যাটাগরি থেকে আসলো, তখন তোমাকে বললো যে কোনটা বেশি বেসিক কোনটা কম বেসিক, কি অর্ডার হবে, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কি লিখবো আমরা, দেখো জেনারেলি এর যে কেবি অর্ডার, এই চারটের মধ্যে সব থেকে বেশি বেসিক হয় অ্যামিডিন। কে বেশি হয় সব থেকে বেশি বেসিক? অ্যামিডিন। তাহলে 3 হচ্ছে সব থেকে বেশি বেসিক। তারপরে আসবে অ্যালিফ্যাটিক অ্যামিন, তারপরে আসবে অ্যারোমেটিক অ্যামিন, আর সবচেয়ে কম অ্যাসিডিক যদি হয়, এই কম বেসিক যদি হয়, তাহলে হবে অ্যামাইডস। এটা হচ্ছে কেবি অর্ডার। আমরা এটা ডিসকাস করছি ডিটেলসে যে কেন এই অর্ডারটা হচ্ছে। তাহলে যদি এমনি কোশ্চেন আসে, ধরে করো একটা সিম্পল কোশ্চেন আসলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ মোস্ট বেসিক, তুমি কি দেখবে যে ওই চারটে অপশনের মধ্যে কোনটা অ্যামিডিন, সেটা অ্যান্সার। যদি বললো কোনটা সবচেয়ে কম বেসিক, চারটে অপশনের মধ্যে কোনটা অ্যামাইড, সেটা সবচেয়ে কম বেসিক। তাহলে এইটা আমরা, এই অর্ডারটা আমরা পাবো। এবার এটা কেন হচ্ছে সেটা আমরা ডিসকাস করব আজকের ক্লাসে, যে কেন অ্যামিডিন সব থেকে বেশি বেসিক আর অ্যামাইড কেন সব থেকে কম বেসিক। তাহলে এক এক করে আমরা প্রতিটা পয়েন্টে আসি। প্রথম পয়েন্ট হবে অ্যালিফ্যাটিক অ্যামিনস। তাহলে হেডিং করো অ্যালিফ্যাটিক অ্যামিনস। বলো, কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে। হ্যাঁ, অ্যালিফ্যাটিক অ্যামিনস দেখো। অ্যালিফ্যাটিক অ্যামিন আমাদের কাছে কি কি হতে পারে? প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। তাহলে আমাদের কাছে অ্যালিফ্যাটিক অ্যামিন হলো, একটা হচ্ছে প্রাইমারি RNH2, একটা সেকেন্ডারি। আচ্ছা, অ্যামিনের ডিগ্রি কি থেকে দেখা হয় জানো? নাইট্রোজেনের ডিগ্রি দেখে। তাহলে এখানে নাইট্রোজেন হচ্ছে টারশিয়ারি। তাহলে একটা প্রাইমারি অ্যামিন, একটা সেকেন্ডারি অ্যামিন, একটা টারশিয়ারি অ্যামিন। দেখো, আমরা শুধু অ্যামিন দেখবো না, অ্যামিনের সাথে কি দেখবো, এর যে কনজুগেট অ্যাসিড। এটা বেস, বেসের কনজুগেট অ্যাসিড কখন হয়? যদি H+, নেওয়ার পরে কনজুগেট অ্যাসিড হয় তো। তাহলে ধরো এর কনজুগেট অ্যাসিড দেখছি, এর কনজুগেট অ্যাসিড কি, যে এটা H+ নিল, সলিউশন থেকে H+ নিল, তাহলে এটা তৈরি হলো কি RNH3+, এটা নিল H+, কি তৈরি করলো? নর্মাল করিস না তো, কি হলো, কি প্রবলেম? তাহলে RNH3+, ঠিক আছে। আর থার্ড যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে H+ যদি নেয়, তাহলে এটা হবে R3NH+। এরা হচ্ছে কনজুগেট অ্যাসিড। বেসিক স্ট্রেংথের কি অর্ডার বলে? যে বেস সেই স্ট্রং হবে যার কনজুগেট অ্যাসিড কি বেশি স্টেবল, হ্যাঁ কি না? তা নর্মাল অর্ডার যদি আমরা এই তিনটের ক্ষেত্রে ভাবি, কিরকম দেখো, যে আর গ্রুপ জেনারেলি হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তাহলে এখানে একটা আর গ্রুপ আছে যে ইলেকট্রন ডোনেটিং, এখানে দুটো আর গ্রুপ আছে, এখানে তিনটে আর গ্রুপ আছে। তাহলে কোনটা পজিটিভ চার্জটাকে বেশি স্টেবল করছে? টারশিয়ারির দিকে। বা এখানে যদি আমি নাইট্রোজেনের ইলেকট্রনের ডেনসিটি দেখি, এখানে একটা আর গ্রুপ ইলেকট্রন ডোনেট করছে, এখানে দুটো, এখানে তিনটে, প্লাস আই ইফেক্টের। তাহলে ইলেকট্রন ডেনসিটি সব থেকে বেশি এখানে। তাহলে ওভারঅল যদি কনসিডার করি, তাহলে এটা সব থেকে বেশি বেসিক হওয়ার কথা, এবং সেটা হয়ও কখন? যদি আমরা এটাকে গ্যাসিয়াস স্টেটে দেখি, গ্যাসিয়াস স্টেটে যদি দেখি, অর ইন নন পোলার সলভেন্ট। এমন কোন সলভেন্টে আমরা দেখছি যেটা নন পোলার, ফর এক্সাম্পল পোলার অ্যাপ্রোডিক সলভেন্ট, নন পোলার সলভেন্ট, ফর এক্সাম্পল সাইক্লোহেক্সেন CCl4, এই ধরনের সলভেন্টে যদি দেখি, হয় গ্যাসিয়াস স্টেটে অথবা নন পোলার সলভেন্টে, এই দুটো জায়গাতে যদি আমরা চেক করি, তাহলে কি হবে? তাহলে এরকম হবে কেসটা। দেখো, কেবির অর্ডার হবে, সবার প্রথমে আসবে হচ্ছে 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি অ্যামিন, তারপরে প্রাইমারি অ্যামিন, এই অর্ডারে থাকবে। কখন? আবারও দেখো, গ্যাসিয়াস স্টেটে। গ্যাসিয়াস স্টেটে অন্য কোনো ফ্যাক্টর নেই, শুধু ফ্যাক্টর কোনটা? ইন্ডাকটিভ এফেক্টের ফ্যাক্টর। এটা সবচেয়ে বেশি স্টেবল,
ইন্ডাকটিভ এফেক্টে এটাই ফ্যাক্টর, এখানে তিনটে ইন্ডাকটিভ এফেক্ট, দুটো একটা, সব থেকে বেশি বেসিক এটা, তারপরে এটা, তারপরে এটা, ঠিক। কিন্তু এই অর্ডারটাই চেঞ্জ হয়ে যাবে যদি আমরা এটাকে অ্যাকুয়াস স্টেটে দেখি। অ্যাকুয়াস স্টেটে যদি আমরা এটাকে ওয়াটারে দেখি, ওয়াটারে এখানে আরেকটা ফ্যাক্টর কাজ করবে, সেই ফ্যাক্টরটা ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে হাইড্রোজেনটা আছে এটা ওয়াটারের সাথে হাইড্রোজেন বন্ডিং করতে পারে, ভালো করে দেখো, ওয়াটারের সাথে কি করতে পারবে, হাইড্রোজেন বন্ডিং করতে পারবে। তাহলে এখানে হাইড্রোজেন বন্ডিং হবে তিনটে, তারপরে এখানে হাইড্রোজেন বন্ডিং হবে দুটো, আর এখানে হাইড্রোজেন বন্ডিং পসিবল হচ্ছে একটা। ভালো করে বোঝো, হাইড্রোজেন বন্ডিং যত বেশি হবে তত বেশি স্টেবল। তাহলে তুমি হাইড্রোজেন বন্ডিং এর রেসপেক্টে যদি অ্যান্সার ভাবো, তাহলে কে সব থেকে বেশি স্টেবল হচ্ছে, কোনটার কনজুগেট অ্যাসিড, 1 ডিগ্রি। কি হাইড্রোজেন বন্ডিং এর রেসপেক্টে অর্ডার উল্টে যাচ্ছে, আর ইন্ডাকটিভ ইফেক্টের রেসপেক্টে সব থেকে বেশি স্টেবল 3 ডিগ্রিটা, মানে 3 ডিগ্রি থেকে যেটা কনজুগেট অ্যাসিড পাচ্ছি সেটা। কিন্তু হাইড্রোজেন বন্ডিং এর রেসপেক্টে প্রাইমারি থেকে যেটা আমি পাচ্ছি কনজুগেট অ্যাসিড সেটা বেশি স্টেবল। তাহলে অর্ডার রিভার্স হয়ে গেল, আর এই রিভার্স হওয়া দৌড়ে মেইন এগিয়ে থাকবে হচ্ছে 2 ডিগ্রি। 2 ডিগ্রিটা দুদিক থেকেই মাঝে, দুটো হাইড্রোজেন বন্ডিং আছে, আবার দুটো ইন্ডাকটিভ এফেক্ট আছে, দুদিক থেকেই এভারেজ হচ্ছে। তো এইটার দুটো এফেক্ট মিলিতভাবে যখন 2 ডিগ্রিতে আসবে তখন 2 ডিগ্রি বেশি বেসিক হয়ে যাবে। তাহলে অর্ডার হবে তখন কেবির অর্ডার তখন হবে 2 ডিগ্রি আগে, তারপরে 3 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। ভালো করে বোঝার চেষ্টা করো কি হলো কেসটা। নর্মালি অ্যান্সার হওয়ার কথা ছিল কোনটা, এটা, আর এটা কখন হবে, গ্যাসিয়াস স্টেটে বা নন পোলার সলভেন্টে। কিন্তু অ্যাকুয়াস স্টেটে অর্ডার কোনটা হবে, এটা। তাহলে আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই অবধি ঠিক আছে সবার? অ্যাকুয়াস স্টেটে এটা হবে। এবার আরেকটা জিনিস এখানে খেয়াল করো, যে যদি এইখানে হাইড্রোজেন বন্ডিং এর ক্ষেত্রে এই আর গ্রুপটার ভূমিকা আছে, এই আর গ্রুপটা জেনারেলি হাইড্রোফোবিক হয়। জেনারেলি গ্রুপ কি হয়, অ্যালকাইল গ্রুপ হাইড্রোফোবিক হয়। তাহলে হাইড্রোফোবিক গ্রুপ যদি হয় তাহলে ওয়াটার যখন এখানে আসতে চাইবে এই হাইড্রোফোবিক গ্রুপটাকে ওয়াটারকে রিপেল করবে। তার মানে আর গ্রুপটা যত বড় হবে সাইজে, ভালো করে ভেবে দেখো, যে আর গ্রুপটা সাইজে যত বড় হবে তত তো এই হাইড্রোজেন বন্ডিংটাকে হতে বাধা দেবে। তাহলে আর গ্রুপ যত সাইজে বড় হতে থাকবে তত হাইড্রোজেন বন্ডিংটা কম এফেক্টিভ হবে, হাইড্রোজেন বন্ডিংটা তখন কম এফেক্টিভ হবে। কিন্তু আর গ্রুপটা যদি খুব ছোট হয় তাহলে তখন হাইড্রোজেন বন্ডিংটাকে বেশি গুরুত্ব দিতে হবে ওভার ইন্ডাকটিভ এফেক্ট। এই জন্যে আমরা দেখি যে যদি আর গ্রুপটা CH3 গ্রুপ হয় তাহলে আর গ্রুপ সব থেকে ছোট হতে পারে কোনটা, CH3 অ্যালকিল গ্রুপের মধ্যে। তাহলে আর গ্রুপটা যদি CH3 গ্রুপ হয় তখন তোমাকে হাইড্রোজেন বন্ডিংটাকে বেশি গুরুত্ব দিতে হবে ওভার ইন্ডাকটিভ। দেখো এইখানে 3 ডিগ্রি আর 1 ডিগ্রির মধ্যে 3 ডিগ্রিটা আগে কেন এসেছিল, কারণ আমরা বেশি গুরুত্ব দিয়েছিলাম হাইড্রোজেন বন্ডিংকে না, বেশি গুরুত্ব দিয়েছিলাম ইন্ডাকটিভ এফেক্টকে। খেয়াল করে দেখো 2 ডিগ্রি তো আগে আসবেই, এটা নিয়ে কোনো প্রশ্ন, কারণ 2 ডিগ্রিতে দুটো এফেক্টই আছে, 2 ডিগ্রি আগে চলে এলো। কিন্তু 3 ডিগ্রি 1 ডিগ্রির মধ্যে তো হাইড্রোজেন বন্ডিং 3টে, হাইড্রোজেন বন্ডিং একটা, ইন্ডাকটিভ এফেক্ট একটা, ইন্ডাকটিভ এফেক্ট 3টে। তাহলে 3 ডিগ্রিটাকে আগে দিয়েছি, এর মানে কি 3 ডিগ্রিটাকে আমি ইন্ডাকটিভ এফেক্টটাকে বেশি গুরুত্ব দিয়েছি ওভার হাইড্রোজেন বন্ডিং, ঠিক। কিন্তু যখনই CH3 হয়ে যাবে তখন গুরুত্ব বেশি পাবে হাইড্রোজেন বন্ডিং। তাহলে বলো অর্ডার কি হবে, 2 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি। একদম ক্লিয়ার যে কেন এটা হলো, বুঝতে পেরেছি কনসেপ্ট? দেখো কারো যদি কোনো জায়গায় ডাউট থাকে তাহলে বলো। হ্যাঁ কোনটা, এটা আবার বলবো? তাহলে আবার দেখো, আর গ্রুপ যত ছোট হবে তত ওয়াটারকে রিপালশন কম দেবে, স্টেরিক হিন্ড্রেন্স ওয়াটারকে কম দেবে। তাহলে ওয়াটারের রিপালশন যদি কম হয় হাইড্রোজেন বন্ডিংটা মোর এফেক্টিভ হবে। ওই জন্য আর গ্রুপ যখন সব থেকে ছোট, ফর এক্সাম্পল CH3, তখন হাইড্রোজেন বন্ডিংটাকে আমি বেশি গুরুত্ব দেবো ওভার ইন্ডাকটিভ এফেক্ট। তাহলে এখানে 3টে ইন্ডাকটিভ এফেক্ট, একটা হাইড্রোজেন বন্ডিং, এখানে একটা ইন্ডাকটিভ এফেক্ট, 3টে হাইড্রোজেন বন্ডিং, 3টে হাইড্রোজেন বন্ডিং বেশি গুরুত্ব পেল যখন R = CH3। ওই জন্য 1 ডিগ্রিটা 3 ডিগ্রির আগে চলে এলো।
ঠিক আছে, এবার আমরা এই জিনিসটাকে কোথায় দেখব? আমরা যদি অ্যামিনস চ্যাপ্টার দেখি, দেখো আমরা অ্যাকচুয়ালি বেসিক স্ট্রেংথের যে কনসেপ্টগুলো পাবো সেগুলো আমরা অ্যামিনস চ্যাপ্টারে পাবো। এইখান থেকে দেখো একটু আগে আমরা এই জিনিসটা আলোচনা করছিলাম যে কেবি বেশি হলে বা লগ পিকেবি বা কেবি এই দুটো ভ্যালুর উপরে বেস করে আমরা অ্যাসিড বেস কথাটা বলি। পিকেবির কিছু ভ্যালু দেওয়া আছে এখানে, সেই হিসেবে আমরা দেখি। এই জিনিসটা আমরা আলোচনা করলাম যে অ্যালকিল হ্যালাই প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে, সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে বা টারশিয়ারি অ্যামিনের ক্ষেত্রে কিরকম ভাবে স্টেবিলিটি হাইড্রোজেন বন্ডিং এর রেসপেক্টে অথবা ইন্ডাকটিভ এফেক্ট রেসপেক্টে কিভাবে হয়, এটা অর্ডারটা ঠিক নেই, এটা বলছে আর কি। এইখানে যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটার দিকে আমাদেরকে ফোকাস করতে হবে। এই জায়গাটাতে দেখো এইখানে এটা আর এটা, এই দুটো ইম্পর্টেন্ট, পরীক্ষা ডাইরেক্ট আসতে পারে, পরীক্ষা একদম ডাইরেক্ট তুলে দিতে পারে। অর্ডার বলো বেসিক স্ট্রেংথের, ভালো করে দেখো। আর ইকুয়াল টু কি প্রথমটাতে? ইথাইল। তাহলে ইথাইল যদি হয়, মিথাইল তো নয়, তাহলে অর্ডার কি হবে? 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 1 ডিগ্রি। তাহলে প্রথমে 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 1 ডিগ্রি, তারপরে অ্যামোনিয়া। কিন্তু যখনই মিথাইল হয়ে গেছে আর ইকুয়াল টু, তখনই দেখো কি হয়েছে কেসটা, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই দুটো কোশ্চেন পরীক্ষা ডাইরেক্ট আসতে পারে এখান থেকে। বোঝা গেছে ব্যাপার কি বলছি? তাহলে এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে চলো আমরা পরে আবার আসছি এখানে। তাহলে কি দাঁড়ালো এইখানে, যদি কিছু বলে দেওয়া না থাকে, ভালো করে শুনবে, কোশ্চেনে যদি উল্লেখ করা না থাকে যে বেসিক স্ট্রেংথ আমাকে কিসে দেখতে হবে, অ্যাসিডিক স্ট্রেংথে কি বলে কোন মিডিয়ামে দেখতে হবে, গ্যাসিয়াসে না নন পোলার সলভেন্টে না অ্যাকোয়াসে, কোনো কিছু বলা নেই। ডিফল্ট ধরে নিতে হবে যে আমাদের অ্যাকোয়াস মিডিয়ামে আছে। যদি কোশ্চেনে শুধু বলে যে বেসিক স্ট্রেংথের অর্ডার সাজাও, তাহলে আমাদের ধরে নিতে হবে যে ওটা অ্যাকোয়াস মিডিয়ামে আমাদের চেক করতে বলেছে। তাই অর্ডারটা সবসময় সেকেন্ডারি, টারশিয়ারি আর প্রাইমারি এই অর্ডারে বেসিক স্ট্রেংথ হবে। এই অবধি কারো কোনো জায়গায় ডাউট থাকলে বলো। আছে? নেই তো? গুড। তাহলে দেখো চলো নেক্সট আমরা কিছু কোশ্চেন ডিসকাস করি। কোশ্চেন নম্বর 1, মনে করো আমার কাছে এইরকম একটা অ্যামিন আছে, এই একটা অ্যামিন আছে, আর এই একটা অ্যামিন আছে। তাহলে একটা প্রাইমারি, এই তিনটে অ্যামিন আছে। এদের আমাদেরকে কি করতে হবে? এদেরকে আমাদের অর্ডারে সাজাতে হবে। কিসের অর্ডারে? বেসিক স্ট্রেংথের অর্ডারে, যে কার বেসিক স্ট্রেংথ বেশি আর কার বেসিক স্ট্রেংথ কম, এই অর্ডারে আমাদেরকে সাজাতে হবে। পরীক্ষার সময় এই কোশ্চেন একটা থাকবে, ঠিক আছে, এবছরের পরীক্ষায় থাকবেই একটা কোশ্চেন যেটা বেসিক স্ট্রেংথের অর্ডারের উপর বেস করে আসবে। দেখো এবার স্টেপ বলি, স্টেপ মনে রাখতে হবে, স্টেপ ভুল করলে ভুল হবে। স্টেপ নাম্বার 1, যখনই কোনো কোশ্চেন দেখবে যে অর্গানিক বেসিক স্ট্রেংথের কোশ্চেন, সবার প্রথম কাজ নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন চেক করা। ভালো করে বলি আবার, এই জিনিসটা যদি প্রথম স্টেপে ভুল করেছো কোশ্চেন ভুল হয়ে যাবে। প্রথম কাজ হাইব্রিডাইজেশন চেক করবে যে নাইট্রোজেন গুলো থাকবে তাদের। তাহলে এখানে নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন কি? sp3, এখানে sp3, এখানে sp3। আমরা লোন পেয়ার আছে ওটাকে কনসিডার করছি, প্রত্যেকটাতে লোন পেয়ার আছে, ওই জন্য এটা sp3। তাহলে প্রত্যেকে sp3 হাইব্রিডাইজড। যখনই দেখবো যে নাইট্রোজেনটা sp3, তাহলেই নাইট্রোজেনটার আমরা ডিগ্রি চেক করব। কি চেক করব?
ডিগ্রি। ডিগ্রি কি? ডিগ্রি হচ্ছে, এটা হচ্ছে টারশিয়ারি, এটা হচ্ছে সেকেন্ডারি, এটা হচ্ছে প্রাইমারি। কিছু বলা নেই, তার মানে আমাকে ওয়াটারে কনসিডার করতে হবে। কে আগে? 2 ডিগ্রি, তারপরে কে? 3 ডিগ্রি, তারপরে কে? 2 1 3। অর্ডারটা এরকমই হলো, ঠিক আছে তো? 2 ডিগ্রি প্রথমে, তারপরে 3 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। উল্টোটা নয় কিন্তু, উল্টোটা একমাত্র কখন হবে? কখন হবে সেটা? শুধু মিথাইলের ক্ষেত্রে, ঠিক? ওকে, এবার দেখো, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল তো। হ্যাঁ, তো 2 3 1ই তো হয়েছে। প্রথমে 2 ডিগ্রিটা এসছে, তারপর 3 ডিগ্রিটা এসছে, 3 ডিগ্রিটা তো 1, এইখানে ভুলটা তো হবে। বোঝা গেছে ব্যাপারটা কি? ডিগ্রির সাথে নাম্বারটা মেলাতে হবে না আমাকে, রোমান নাম্বারটা তো আলাদা আলাদা ভাবে আছে। ওকে, আচ্ছা, সেকেন্ড কোশ্চেন। পরীক্ষা কোশ্চেন আসবে, এইটুকুই টাইম লাগবে। প্রথমে ডিগ্রি, প্রথমে দেখবো হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন sp3 দেখবো, ডিগ্রি, ডিগ্রি অর্ডারে সাজিয়ে দেবো, হয়ে যাবে আমাদের কেবি অর্ডার। ঠিক আছে, এবার দেখো কোশ্চেন হলো CH3 CH2 NH2, CH3 CH ডাবল বন্ড NH, CH3 C ট্রিপল বন্ড N। এবার দেখো, ভালো করে শুনবে কি বলছি। এখানে প্রথম কাজ কি? হাইব্রিডাইজেশন চেক করা, বলো। sp3, এটাতে sp2, এটাতে sp। তাহলে দেখছো হাইব্রিডাইজেশন ডিফারেন্ট। হাইব্রিডাইজেশন যখন দেখবো ডিফারেন্ট, তখন আমাদেরকে ডিগ্রি দেখে কোনো কাজ নেই। একমাত্র ডিগ্রি কখন আমরা চেক করব? যখন সবাই sp3 হবে বা sp3 গুলোর মধ্যে ডিগ্রিতে কম্পেয়ার হবে। যখন দেখবো ডিগ্রি ডিফারেন্ট, তখন যখন দেখবো হাইব্রিডাইজেশনে ডিফারেন্ট, তখন ডিগ্রির বেসিসে কম্পেয়ার হবে না। হাইব্রিডাইজেশন ডিফারেন্ট হলে কিসের বেসিসে কম্পেয়ার হবে? কম্পেয়ার হবে পার্সেন্টেজ এস ক্যারেক্টারের বেসিসে। ভালো করে বোঝো, যার পার্সেন্টেজ এস ক্যারেক্টার বেশি অফ নাইট্রোজেন অ্যাটম আমি কনসিডার করব আমরা, কারণ বেসিক স্ট্রেংথ দেখছি নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি কি হবে? বেশি। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কি হবে? বেশি হবে। আর কারো যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, সে কি ইলেকট্রন দিতে চাইবে? তাহলে বেসিক স্ট্রেংথ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমবে। তাহলে সিম্পল হয়ে গেল, দেখো পার্সেন্টেজ এস ক্যারেক্টার যার বেশি, সেই নাইট্রোজেন অ্যাটমটার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সেই নাইট্রোজেন অ্যাটমটা ইলেকট্রনটাকে বেশি করে ধরে রাখতে চাইবে, দিতে চাইবে না, তার মানে তার বেসিক স্ট্রেংথ কম। তাহলে এদের মধ্যে সবথেকে পার্সেন্টেজ এস ক্যারেক্টার বেশি কার? এটার। তাহলে এর বেসিক স্ট্রেংথ সবচেয়ে কম। তাহলে আমাদের অর্ডার হয়ে গেল। তাহলে আমাদের এখানে কেবি অর্ডার হয়ে যাবে। প্রথমে হচ্ছে সবথেকে বেশি কে? 1, তারপরে 2, তারপরে 3। এখানে আমরা ডিগ্রি দেখলাম না। তাহলে আবারও পয়েন্টটা ভালো করে শোনো। প্রথমে চেক করতে হবে হাইব্রিডাইজেশন। একটা জিনিস মনে রাখবো, হাইব্রিডাইজেশন চেক করতে যদি তুমি মিস্টেক করেছো, তাহলে পুরো ব্যাপারটাই গন্ডগোল হয়ে যাবে। তো হাইব্রিডাইজেশন চেকটা ঠিকঠাক ভাবে করতে হবে। আবার কোশ্চেন দিচ্ছি, দেখো আমরা কোশ্চেনের মাধ্যমেই ব্যাপারটাকে ডিসকাস করব পুরোটাই। এক আর দুই, প্রথম কাজ হাইব্রিডাইজেশন চেক করা। চলো হাইব্রিডাইজেশন চেক করি। বলো এখানে নাইট্রোজেন হাইব্রিডাইজেশন কি? sp2। এখানে নাইট্রোজেন হাইব্রিডাইজেশন কি? কত? sp3। এটাও sp2।
এইখানে তো রেজোনেন্স আছে। আমরা কি জানি যে কোনো নাইট্রোজেন যদি রেজোনেন্সে পার্টিসিপেট করে তাহলে সে sp2 হয়। তাহলে এখানে আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে ওটা sp2, ওটা sp3 নয়। ঠিক? তাহলে এবার বলো, দুটোই sp2, তাহলে দুটোরই হাইব্রিডাইজেশন সেম। sp3 নয় মানে ডিগ্রি দেখবো না, দুটোরই sp2। যখন দেখবো দুটোই sp2 তখন কোনো না কোনো একটা লোন পেয়ার ডিলোকালাইজড, কোনোটা লোন পেয়ার লোকালাইজড। যেমন এখানকার লোন পেয়ার রেজোনেন্স করছে না, তাহলে এখানকার লোন পেয়ারটাকে আমরা বলবো লোকালাইজড। আর এখানকার লোন পেয়ার রেজোনেন্স করছে, লোন পেয়ারকে বলবো ডিলোকালাইজড। কি মনে হয় কে বেশি বেসিক হবে? যে লোকালাইজড হবে। তাহলে কেবি হচ্ছে 1-এর বেশি 2-এর থেকে। অ্যান্সার হয়ে গেল। তাহলে দেখো কিরকম ভাবে আমরা অ্যান্সার করছি, প্রতিটা পয়েন্ট ভালো করে খেয়াল করে দেখো যে যদি আমাদেরকে বেসিক স্ট্রেংথ বের করতে হয় সবার প্রথমে আমাদেরকে নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন চেক করতে হবে। যদি দেখি হাইব্রিডাইজেশন সবগুলোই sp3 তাহলে ডিগ্রির বেসিসে অ্যান্সার বলে দেবো। যদি দেখি হাইব্রিডাইজেশন সবগুলো sp3 না, কেউ sp3 কেউ sp2 কেউ sp, তখন পার্সেন্টেজ এস ক্যারেক্টার বেসিসে অ্যান্সার বলবো। আর যদি দেখি যে সবগুলোই sp2 তাহলে তখন দেখবো যে কার লোন পেয়ার লোকালাইজড আর কার লোন পেয়ার ডিলোকালাইজড, সেই হিসেবে অ্যান্সার আমাদের হবে। আচ্ছা আবার তাহলে একটা কোশ্চেনে আসা যাক। তাহলে দেখো এবার 4টে দিয়েছি, এই 4টের মধ্যে আমাদেরকে কম্পেয়ার করতে হবে বেসিক স্ট্রেংথ। প্রথম কাজ করে ফেলো। ফার্স্ট কাজ কি ছিল আমাদের? হাইব্রিডাইজেশন চেক করা। চলো হাইব্রিডাইজেশন চেক করো, প্রতিটা নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন চেক করবে। বলো sp3, এটা sp2 কেন বলছো? রেজোনেন্স sp2, এটা sp2 সিগমা বন্ড দুটো একটা লোন পেয়ার sp2, এটা sp3। sp3 দেখলে কি দেখতে হয়? ডিগ্রি। কত ডিগ্রি? এটাও sp3, ডিগ্রি কত ডিগ্রি? sp2 দেখলে কি দেখতে হয়? লোকালাইজড ডিলোকালাইজড, তাহলে এটা কি ডিলোকালাইজড। আচ্ছা একটা কোশ্চেন এবছর আমরা এক্সপেক্ট করব, হ্যাঁ এখান থেকে একটা আসবে লোকালাইজড। তাহলে কেবি অর্ডার লিখবো। বলো আগে sp3 গুলো বেশি বেসিক না sp2 গুলো? sp3, sp3 এর মধ্যে 3 ডিগ্রি না 1 ডিগ্রি? 3 ডিগ্রি। তাহলে অর্ডার বলো, 1 প্রথমে, তারপরে 4, তারপরে 3, তারপরে 2। অর্ডার বলতে পারে কোনটা সবথেকে বেশি বেসিক কোনটা কম বেসিক বলতে পারে, যাই বলুক অ্যান্সার হয়ে যাবে। দেখবে একটা জিনিস আমি আবারও বলছি, হাইব্রিডাইজেশন চেক না করলেই ভুল হবে। এটা আমি একটা ট্রিক করে একটা কোশ্চেন দেবো যেখানে তোমরা হাইব্রিডাইজেশন চেক করবে না, ভুল হবে। দেখবে এখন আমি লাস্টে বলছি, ঠিক আছে? হাইব্রিডাইজেশন চেক না করলেই ভুল হবে, এটা খেয়াল রাখবে, হাইব্রিডাইজেশন চেক করতেই হবে। এই অবধি কারো কোনো ডাউট আছে? আবারও কোশ্চেন দেখো, সব কোশ্চেনের মাধ্যমেই আমরা ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব। দেখো কম্পাউন্ডে 3টে নাইট্রোজেন দিয়েছি, একটাকে বলছি এক্স, একটা ওয়াই আর একটা জেড।
আমরা চাইছি এক্স ওয়াই জেড এ কেবি অর্ডার বা পিকেবি অর্ডার। খেয়াল রাখবে অবশ্যই, আমি সবসময় কেবি অর্ডার লিখছি, কোশ্চেনে পিকেবি অর্ডার জানতে চাইতে পারে, ঠিক আছে? উল্টোটা হবে অ্যান্সার, সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। বলো নেক্সট কি অ্যান্সার হবে? আমরা কি দেখব? হাইব্রিডাইজেশন। সবার হাইব্রিডাইজেশন সেম, এসপি 3 ডিগ্রি দেখব। প্রাইমারি, টারশিয়ারি, সেকেন্ডারি, সব যার আগে সেকেন্ডারি আগে, তাহলে মানে জেড আগে সবার, তারপরে ওয়াই, তারপরে এক্স। এই ভুলটা বারবার হবে কিন্তু, এইটা ওই জন্য প্র্যাকটিস করতে হবে, নাহলে এই জিনিসটা বারবার ভুল হবে। হয়ে যায় অবধি? চলো নেক্সট দেখো, কোশ্চেন দেখো। এই কম্পাউন্ডটাকে আমরা আগে থেকে চিনি, যদি কম্পাউন্ডের নাম আমরা জানি তাহলে আমরা বলবো 2,4-DNP। তাহলে 2,4-DNP তে দুটো নাইট্রোজেন আছে এক্স আর ওয়াই, আমরা এই দুটোর কেবি বলবো। ওয়াই এক্স, তাই তো? তাহলে ওয়াই আগে, তার ওয়াই কে কেন বেশি বললে? ওয়াইটা লোকালাইজড আর এক্স এরটা ডিলোকালাইজড, এক্স এরটা বেনজিন রিং এর রেজোনেন্স হবে, তো ওয়াই বেশি বেসিক। বা এক্স এর যদি হাইব্রিডাইজেশন দেখো ওটা sp2 হবে, ওয়াইটা sp3 হবে, তো ওটা বেশি বেসিক, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাই। এই দুটোর মধ্যে আমাকে কম্পেয়ার করে বলো কোনটা বেশি বেসিক। এক আর দুইয়ের মধ্যে প্রথমে কি চেক করবে জানো? চেক করো। তাহলে হাইব্রিডাইজেশন দুটোরই কি sp3, ডিগ্রি সেম, তাহলে হাইব্রিডাইজেশনও সেম, ডিগ্রিও সেম, দুটোই অ্যালিফেটিক। কোনটা অ্যারোমেটিক পাচ্ছ? পিরিডিন নয় তো ওটা, দুটোই অ্যালিফেটিক। তাহলে কি কেসটা দাঁড়ালো? আমরা এতক্ষণ ধরে যা শিখলাম এখানে আর কাজ করছে না, তাই না? তাহলে এখানে আমাদের একটা নোট লিখতে হবে, যদি এরকম সিচুয়েশন আছে সেম ডিগ্রি সেম হাইব্রিডাইজেশন, বেশি বেসিক হবে সাইক্লিক অ্যামিন। তাই লেখো, in case of same degree and hybridization of nitrogen atoms, in case of same degree and hybridization of nitrogen atoms, in case of same degree and hybridization of nitrogen atoms, cyclic amines are more basic than acyclic one. Cyclic amines are more basic than acyclic one. সাইক্লিক অ্যামিন কি হবে? বেশি বেসিক হবে। তাহলে অর্ডার হয়ে গেল তো, বলে ফেলো অ্যাসাইক্লিক ওয়ান, তাহলে অ্যাসাইক্লিক যে থাকবে তার থেকে সাইক্লিক বেশি বেসিক হবে। ডান। এখন এটা কেন হচ্ছে সেটা বুঝতে হবে, রিজনটা কি, যে কি হলো, কারণটা কি। রিজনে যদি অপশন আসে এরকম অ্যামিন ইনভার্সন, একটা কথা আছে, সেই অ্যামিন ইনভার্সন হবে অ্যান্সার। অ্যাসারশন রিজন,
রিজনটা থাকলো এরকম টার্ম একটা কথা থাকলো অ্যামিন ইনভার্সন। আমি ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি আগে, ব্যাপারটা দেখো কি জিনিসটা, যে একটা অ্যামিন, ফর এক্সাম্পল এই একটা আমি অ্যামিন নিচ্ছি, যার তিনটে গ্রুপ আছে, একটা আর, একটা আর ড্যাশ, একটা আর ডাবল ড্যাশ। আমাকে বলো এই যে অ্যামিনটা আমি নিয়েছি, এই অ্যামিনটার মধ্যে কি কোনো প্লেন অফ সিমেট্রি আছে? নেই। কোনো পয়েন্ট অফ সিমেট্রি আছে? তাও নেই। তাহলে এই অ্যামিনটা অপটিক্যালি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? অ্যাসিমেট্রিক অ্যামিন, তাহলে হিসেব মতো এটা অপটিক্যালি অ্যাক্টিভ, কিন্তু না, অ্যামিন অ্যাসিমেট্রিক হলেও অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। এই কোশ্চেনটা একবার এসেছিল পরীক্ষায়, যে যদি এরকম একটা ওপেন চেইন অ্যামিন হয় যার মধ্যে অ্যামিন ইনভার্সন ব্যাপারটা পসিবল, কি জিনিসটা সেটা আমরা আসছি, যদি কখনো হয় তাহলে সে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, যদিও তার মধ্যে প্লেন অফ সিমেট্রি নেই, পয়েন্ট অফ সিমেট্রি নেই। এর কারণটা কি সেটা ভালো করে বোঝার চেষ্টা করবে। এই অ্যামিন তার নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন চেঞ্জ করতে পারে এবং এটা ইকুইলিব্রিয়ামে থাকে। কিরকম করে? এখন হাইব্রিডাইজেশন কি দেখছো? sp3। নাইট্রোজেনটা নিজের হাইব্রিডাইজেশনটাকে চেঞ্জ করে sp2 করতে পারে, তখন একটা পি অরবিটালে দুটো ইলেকট্রন থাকবে, একটা গ্রুপ অ্যাবভ দা প্লেন, একটা বিলো দা প্লেন, আর এখানে একটা আর ড্যাশ, আর ট্রিপল ড্যাশ, ডাবল ড্যাশ, আর আর ড্যাশ। এই মলিকুলটা তো প্লানার, তাই না? এটা প্লানার, এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, এটা হওয়ার কথা ছিল, কিন্তু দেখো এটা আবার ইনভার্স হয়ে এই লোন পেয়ারটা এই দিকে চলে আসতে পারে, তাহলে নাইট্রোজেনের লোন পেয়ারটা এই দিকে আসতে পারে, তাহলে আর আর ড্যাশ, আর ডাবল ড্যাশ। ভালো করে খেয়াল করে দেখো, নাইট্রোজেন নিজের হাইব্রিডাইজেশন কন্টিনিউয়াসলি চেঞ্জ করে এবং ইকুইলিব্রিয়ামে থাকে। কিভাবে চেঞ্জ করে সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। sp2 sp3 থেকে sp2 হয়, সেখান থেকে আবার কি হয়? sp3 হয়। তাহলে sp3 থেকে যখন sp2 হবে, এবার এর কাছে দুটো অপশন আছে, লোন পেয়ারটাকে এইদিকেও আনতে পারে, লোন পেয়ারটা এইদিকেও নিয়ে যেতে পারে, তাহলে দুটো সমান সমান পরিমাণে থাকবে 50% 50%। তাহলে এটা আর এটা যদি 50-50 থাকে, তাহলে ভাবো এটা অপটিক্যালি অ্যাক্টিভ হতো একা থাকলে, এটা যদি তার সাথে থাকে তাহলে এটা তো রেসিমিক হয়ে গেল। রেসিমিক হয়ে গেলে কি হবে? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে অ্যাসিমেট্রিক অ্যামিন, এরকম একটা কোশ্চেন ছিল একবার, যে ইথাইল মিথাইল অ্যামিন, ইথাইল মিথাইল অ্যামিন কোনটা? একটা ইথাইল গ্রুপ, একটা মিথাইল গ্রুপ, একটা হাইড্রোজেন। ইথাইল মিথাইল অ্যামিন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কেন? অপটিক্যালি অ্যাক্টিভ হওয়ার কথা ছিল, কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কি জন্য হবে? অ্যামিন ইনভার্সন। এবার এটা বেসিক স্ট্রেংথকে কিভাবে এফেক্ট করতে পারে সেটাও আমাদেরকে জানতে হবে। কিভাবে বেসিক স্ট্রেংথকে এফেক্ট করতে পারে? দেখো, বেসিক স্ট্রেংথকে এটা এইভাবে এফেক্ট করতে পারে যে বেস কখন এই অ্যামিনটা, যখন এই লোন পেয়ারটা কাউকে ডোনেট করবে, আগে না? তাহলে ধরো এই দিক থেকে প্রোটন আসছে, এখানে এই লোন পেয়ারের সাথে জুড়বে, প্রোটনটা আসছে, নাইট্রোজেনটা লোন পেয়ারটা ফ্লিপ করে উল্টো দিকে চলে গেল, তাহলে প্রোটনের সাথে তার কম্বিনেশন হবে না এবার। তাই জন্য বেসিক স্ট্রেংথ কম্পারেটিভলি কম হবে যদি কেউ সাইক্লিক হয়। সাইক্লিকের ক্ষেত্রে কি প্রবলেম? সাইক্লিকের ক্ষেত্রে হচ্ছে ইনভার্সনটা পসিবল নয়। তুমি ভাবো তোমার কাছে এরকম একটা সাইক্লিক অ্যামিন আছে, এর লোন পেয়ারটা উল্টো দিকে ফ্লিপ করে যেতে পারে না, ঠিক? তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে, সাইক্লিকের ক্ষেত্রে ইনভার্সনটা পসিবল নয়। ওই জন্য সাইক্লিকের ক্ষেত্রে লোন পেয়ারটা একই দিকে একটা ডিরেকশনে ফিক্সড হয়ে আছে, কিন্তু অ্যাসাইক্লিকের ক্ষেত্রে সেটা কন্টিনিউয়াসলি ফ্লিপ হচ্ছে এদিক ওদিক। ওই জন্য অ্যাসাইক্লিক আর সাইক্লিক দুটোই যদি থাকে, ডিগ্রি যদি সেম হয়, হাইব্রিডাইজেশন যদি সেম হয়, তাহলে বেশি বেসিক হবে সাইক্লিকটা। বোঝা গেল? এবার এখান থেকে ইনঅর্গানিকের একটা কোশ্চেন এসেছিল, সেই কোশ্চেনটা আমরা দেখছি। দেখো, ইনঅর্গানিকের কোশ্চেনটা ছিল যে একটা এরকম অ্যামিনের সাথে বাইন্ড করছে ট্রাইমিথাইল বোরেন, এই কোশ্চেনটা তোমরা পাবে। ট্রাইমিথাইল বোরনের একটা ভ্যাকান্ট পি অরবিটাল আছে, ঠিক? আর নাইট্রোজেনের কাছে এখানে লোন পেয়ার আছে, এটা ফিল্ড। এ কি করবে? এর সাথে বাইন্ড করবে ভ্যাকান্ট পি অরবিটালের সাথে, একটা তৈরি হবে প্রোডাক্ট, যেটাকে আমরা অ্যাডাক্ট বলবো।
অ্যাডাকটা কেমন হবে? এটা কোঅর্ডিনেট কমপ্লেক্স বলতে পারো। আমি এটাকে কোঅর্ডিনেট বন্ড না লিখে আমি নর্মাল এমনি বন্ড লিখছি। এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। কি কোশ্চেনটা ছিল? কোশ্চেন হচ্ছে এই যে রিঅ্যাকশনটা হয়েছে, এই রিঅ্যাকশনে কোন অ্যাটমটার হাইব্রিডাইজেশন চেঞ্জ হয়েছে আর কি চেঞ্জ হয়েছে। কোশ্চেন বুঝেছি? কোন অ্যাটমটার হাইব্রিডাইজেশন চেঞ্জ হয়েছে আর কি চেঞ্জ হয়েছে। বোরনের কি চেঞ্জ হয়েছে? sp2 থেকে sp3 হয়েছে, এটাই কোশ্চেন ছিল। নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন চেক করো বোথ সাইড। এখানে নাইট্রোজেন কি? sp3। আর এখানে নাইট্রোজেন কি? এটাও sp3। তার মানে নাইট্রোজেনের হাইব্রিডাইজেশনে চেঞ্জ হয়নি, দুটো ক্ষেত্রেই নাইট্রোজেন sp3। বোরনে আসো, এখানে বোরন কি? এখানে sp2 p অরবিটাল আছে, কিন্তু ফাইনালি sp3। তাহলে বোরনের হাইব্রিডাইজেশন চেঞ্জ হয়েছে, কি চেঞ্জ হয়েছে? sp2 থেকে sp3 তে চেঞ্জ হয়েছে। এই কোশ্চেনটা ছিল, ঠিক আছে? ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। বলো, অ্যালিফ্যাটিক অ্যামিনসের বেসিক স্ট্রেংথ নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে? অ্যালিফ্যাটিক অ্যামিনসের বেসিক স্ট্রেংথের উপরে কারো কোনো ডাউট আছে? তাড়াতাড়ি বলো। আছে? নেই। চলো নেক্সট আমরা যাই তাহলে অ্যারোমেটিক অ্যামিনস। ঠিক আছে, অ্যালিফ্যাটিক অ্যামিন হয়ে গেল, এবার আসো অ্যারোমেটিক অ্যামিন। লেখো। সেকেন্ড আমাদের কাছে ছিল কি? অ্যারোমেটিক অ্যামিন। দেখো অ্যারোমেটিসিটি এর আগে আমরা পড়েছি, যদি আমাদের কাছে খাতা থাকে তাহলে আমরা পড়েছি অলরেডি অ্যারোমেটিসিটিতে অ্যারোমেটিক কাদেরকে বলে বা কি কি কন্ডিশন আছে অ্যারোমেটিসিটির, পড়েছি ওগুলো। আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি অ্যানিলিনের ক্ষেত্রে। অ্যানিলিনের ক্ষেত্রে আমরা বেসিক স্ট্রেংথ দেখব। ভালো করে খেয়াল করো, আমি যদি কম্পেয়ার করতে বলি যে একটা অ্যানিলিন আর একটা নর্মাল অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিন, এটাও প্রাইমারি অ্যামিন কিন্তু এটা অ্যারোমেটিক আর এটা অ্যালিফ্যাটিক। একটা অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিন আর একটা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনের মধ্যে আমরা যদি কম্পেয়ার করি, মনে করো এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি, কোনটা বেশি বেসিক? অ্যালিফ্যাটিক। অর্ডার দেখবো, প্রথম কাজ কি? হাইব্রিডাইজেশন চেক করি। হাইব্রিডাইজেশন প্রথম কাজ, এই জিনিসটা বারবার বলছি আমি, বারবার মনে রাখতে হবে, হাইব্রিডাইজেশনকে মিস করা যাবে না। তাহলে এটা হচ্ছে sp2, এটা sp3, আর এখানে লোন পেয়ার কি? ডিলোকালাইজড। তাহলে অ্যালিফ্যাটিক অ্যামিন বেশি বেসিক হবে অ্যারোমেটিকের থেকে। ওই জন্য অর্ডারটা যখন দেখবো তখন দেখবে অ্যালিফ্যাটিক অ্যামিনটা বেশি বেসিক আছে অ্যারোমেটিকের থেকে। প্রথমে ছিল অ্যামিডিন, তারপরে অ্যালিফ্যাটিক, তারপরে অ্যারোমেটিক, অ্যারোমেটিক কম হবে। আচ্ছা অ্যানিলিনের ক্ষেত্রে আসো, আমরা পার্টিকুলারলি অ্যানিলিনে ফোকাস করছি। অ্যানিলিনের ক্ষেত্রে কি হবে ভালো করে দেখো, যে অ্যানিলিনে যদি নাইট্রোজেনের উপরে লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি বেশি থাকে তাহলে বেশি বেসিক, কম থাকলে কম বেসিক। কি মনে হয়
যে যদি অ্যানিলিনে এখানে একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, অ্যানিলিনের যে বেনজিন রিংটা আছে তার মধ্যে যদি একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপটা থাকার জন্য অ্যানিলিনের নাইট্রোজেনের উপর লোন পেয়ার অ্যাভেলেবিলিটি বেশি থাকবে কিনা, তাহলে বেশি বেসিক হবে। তাহলে কার তুলনায় বেশি বেসিক হবে? অ্যানিলিনের থেকে। তাহলে এটা এটা বেশি বেসিক হবে কার থেকে? অ্যানিলিনের থেকে। আবার কম কখন হবে? যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে। আর ইলেকট্রন ডোনেটিং কাদেরকে বলে, কাদেরকে ইলেকট্রন উইথড্রয়িং বলে, এর আগে আমরা পড়েছি। তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকলে বেশি বেসিক, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে কম বেসিক, এটাই অর্ডার হওয়ার কথা জেনারেলি। বাট দিস ইজ নট অলওয়েজ ট্রু। এটা সবসময় খাটবে না। কখন খাটবে না? যে যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপটা অর্থতে থাকে তাহলে খাটবে না। তার মানে এটা কখন কখন অ্যাপ্লিকেবল? মেটাতে আর প্যারাতে। আর এটা কখন কখন? অর্থতে, মেটাতে, প্যারাতে। এই কথাটা মানেটা ভালো করে বোঝার চেষ্টা করো। আমি কি লিখলাম আর কি বোঝাচ্ছি সেটা বোঝার চেষ্টা করো। যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা অর্থতে থাক, মেটাতে থাক, প্যারাতে থাক, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা যেখানেই থাক না কেন, সেটা কি হবে? এর তুলনায়, অ্যানিলিনের তুলনায় কম বেসিক হবে। কিন্তু ইলেকট্রন ডোনেটিং গ্রুপটার ক্ষেত্রে শুধু মেটাতে আর প্যারাতে থাকলে বেশি বেসিক হবে অ্যানিলিনের থেকে, অর্থতে থাকলে কম বেসিক হবে। তার মানে আমি বলতে পারি যে অর্থ পজিশনে ইলেকট্রন ডোনেটিং থাক বা উইথড্রয়িং থাক, যেটাই থাক না কেন, কম বেসিক হবে। হ্যাঁ, তাহলে আমরা নোটটা লিখি। লেখো, অর্থ সাবস্টিটিউটেড অ্যানিলিন, অর্থ সাবস্টিটিউটেড অ্যানিলিন is less basic. Ortho substituted aniline is less basic compared to aniline. Compared to aniline, irrespective of the nature of the group. Irrespective of the nature of the group. Irrespective of the nature of the group. তার মানে ortho substituted aniline is কি? Less basic compared to aniline, irrespective of the nature of the group. তাহলে গ্রুপটা ইলেকট্রন ডোনেটিং হোক, গ্রুপটা ইলেকট্রন উইথড্রয়িং হোক, অর্থ পজিশনে থাকলেই লেস বেসিক হবে। কেন সেটা বুঝতে হবে, রিজন। ভালো করে দেখো, একটা অ্যানিলিন আছে যার অর্থ পজিশনে একটা গ্রুপ আছে, আর একটা অ্যানিলিন আছে যার অর্থ পজিশনে কোনো গ্রুপ নেই, নরমাল অ্যানিলিন। কোনটা বেশি বেসিক বলছি? নরমাল অ্যানিলিন বেশি বেসিক বলছি। এই গ্রুপটা কি হলো তার উপর ডিপেন্ড করছে না। এর কনজুগেট গুলোতে আসো, কনজুগেট অ্যাসিড, মনে করো এইচ প্লাস নিল, কনজুগেট অ্যাসিড কি হবে? কটা এইচ থাকবে? তিনটে না, NH3+, এখানে গ্রুপ। আর এটা এইচ প্লাস নিল, NH3+। হয়েছে? দেখো এবার এই যে গ্রুপটা, আচ্ছা অর্থ পজিশনে যদি গ্রুপটা থাকে, এই গ্রুপটা হাইড্রোফোবিক হবে, স্টেরিক হিন্ড্রেন্স দেবে ওয়াটারকে। তাহলে এখানে যে ওয়াটার হাইড্রোজেন বন্ডিং করতে আসবে, এখানেও ওয়াটার হাইড্রোজেন বন্ডিং করবে।
কিন্তু এখানকার ওয়াটারগুলো যখন হাইড্রোজেন বন্ডিং করবে এখানে অর্থ পজিশনে কোনো গ্রুপ নেই, কিন্তু এখানে একটা অর্থ পজিশনে গ্রুপ আছে। এই অর্থ পজিশনে গ্রুপটা কি করবে, এদেরকে স্টেরিক হিন্ড্রেন্স দেবে, তাহলে এখানকার হাইড্রোজেন বন্ডিং লেস এফেক্টিভ হবে। হাইড্রোজেন বন্ডিং লেস এফেক্টিভ হবে মানে লেস স্টেবল, লেস স্টেবল মানে লেস বেসিক। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে অর্থ পজিশনেই থাকলেই হবে শুধু, কারণ এই NH2 গ্রুপটা খুবই ছোট এখানে থাকবে, আর এই গ্রুপটা অনেকটা জায়গা অকুপাই করে থাকবে, যদি না ওয়াটার এসে এইখানে হাইড্রোজেন বন্ডিং করতে পারবে না। তাহলে মেইন কারণ হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স টু ওয়াটার, ওয়াটারের স্টেরিক হিন্ড্রেন্স। এই যে এফেক্টটা, এটাকে আমরা একটা নামে জানি, সেটাকে বলি SIR, SIP। SIP বলি। SIP মানে হচ্ছে স্টেরিক ইনহিবিশন ইন প্রোটনেশন। দেখো এই গ্রুপটার স্টেরিক হিন্ড্রেন্সের জন্যই তো এই নাইট্রোজেনটা প্রোটনেট হতে পারছে না, পাচ্ছে কি না, ওই জন্য আমরা এটাকে বলছি স্টেরিক ইনহিবিশন ইন প্রোটনেশন। স্টেরিক ইনহিবিশন ইন প্রোটনেশন, SIP। তাহলে SIP হওয়ার জন্য কম বেসিক হবে কারা, অর্থ সাবস্টিটিউটেড অ্যানিলিন। কম্পারেটিভ, আমরা যদি এটাকে কম্পেয়ার করি কার সাথে, অ্যানিলিনের সাথে। এই অবধি খবর ক্লিয়ার? দেখো কারো যদি কোনো জায়গায় কনসেপ্ট কোথাও যদি কোনো প্রবলেম থাকে বলো, নেই তো? চলো তাহলে আমরা কোশ্চেন দেখি, অ্যানিলিন রিলেটেড কেমন কোশ্চেন হবে আমাদের কাছে। কোশ্চেন দেখা যাক। কোশ্চেন, অ্যানিলিন অর্থ পজিশনে CH3, অ্যানিলিন মেটা পজিশনে CH3, এগুলোকে টলুইডিন বলে, হ্যাঁ, প্যারা পজিশনে CH3 আর অ্যানিলিন। এই চারটের মধ্যে আমাদেরকে কম্পেয়ার করতে হবে। পরীক্ষায় দুটো জিনিস বলি, যদি কোশ্চেন আসে এরকম সবগুলোই ধরো অ্যারোমেটিক অ্যামিন, যদি গ্রুপটা একই হয়, যেমন এক্ষেত্রে গ্রুপটা কি সবার ক্ষেত্রেই CH3, গ্রুপ যদি একই হয় তাহলে তোমার গ্রুপগুলোর পজিশন আলাদা আলাদা হবে, একটা অর্থতে, একটা মেটাতে, একটা প্যারাতে। কিন্তু গ্রুপ যদি একই হয়, গ্রুপ যদি আলাদা হয় তাহলে একই পজিশনে থাকবে জেনারেলি, ঠিক আছে? মিক্সডও হতে পারে, তবে মোস্ট অফ দ্য কেসেস এরকমই হবে, একটা যেন অর্ডার ফলো হয়। চলো আমরা এই কোশ্চেনটা অ্যান্সার দেখব। এই ধরনের কোশ্চেন যখনই আমরা দেখবো, এরকম কোশ্চেন ম্যাক্সিমাম আছে আমাদের কাছে, বইয়ে একদম ভরে দেওয়া আছে, অ্যামিন চ্যাপ্টারে গেলেই এই ধরনের কোশ্চেনের কোনো শেষ নাই, এত কোশ্চেন আছে এগুলোর, তাই না? আচ্ছা, তো এই কোশ্চেনগুলোকে সলভ করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে দেখবো সবগুলোই অ্যামিন। ফার্স্ট কেস, হাইব্রিডাইজেশন চেক করা, সবার sp2, ঠিক, সবারই লোন পেয়ার ডিলোকালাইজ, তাহলে ওসবে কোনো কাজ হচ্ছে না, তাহলে আলটিমেটলি কাজ হবে গ্রুপগুলো নিয়ে। ওই জন্য গ্রুপগুলোর এফেক্ট সম্পর্কে লিখতে হবে, কি কি এফেক্ট এখানকার গ্রুপ দিতে পারে অর্থ পজিশনে। CH3 এর ক্ষেত্রে +I প্লাস হাইপার কনজুগেশন, আর অর্থ পজিশনে থাকলে SIP কনসিডার করতেই হবে, যে কোনো গ্রুপেরই হোক। অর্থ পজিশনে SIP কনসিডার করব, সে গ্রুপ, সেটা অর্থ পজিশনের গ্রুপটা সে ইলেকট্রন ডোনেটিং হোক বা উইথড্রয়িং হোক, SIP থাকবে। ডান। যখনই গ্রুপ কোনো মেটা পজিশনে থাকবে, সে যেমনই গ্রুপ হোক, মেটাতে আমরা কোনো রেজোনেটিং এফেক্ট বা মেসোমারিক এফেক্ট কনসিডার করব না, হাইপার কনজুগেটিং এফেক্ট কনসিডার করব না, মেটাতে শুধুমাত্র ইন্ডাকটিভ এফেক্ট কনসিডার করব। এখন কোশ্চেন হচ্ছে যে কেন আমরা মেটা পজিশনে অন্য এফেক্টগুলোকে কনসিডার, অন্য এফেক্টগুলো কি নেই? না, আছে, কিন্তু ধরো এখানে হাইপার কনজুগেশন এর বেসিক স্ট্রেংথকে এফেক্ট করতে পারবে না। ওই জন্য মেটা পজিশনে যদি কোনো গ্রুপ থাকে, চোখ বন্ধ করে আমরা শুধু তার ইন্ডাকটিভ এফেক্টটাকে কনসিডার করব, অন্য কোনো এফেক্টকে নয়। তাহলে এটা কি +I। প্যারাতে থাকলে সবই কনসিডার করতে হবে, +I প্লাস হাইপার কনজুগেশন,
এসআইপি থাকছে না। বলো এই কোশ্চেনটা যখন আমি অ্যান্সার লিখবো না, তখন আমি সবার প্রথমে দেখব যে সব থেকে কম বেসিক কে। এক একটা এসআইপি, আমরা জানি এসআইপি থাকলে কম বেসিক হয়, তাহলে সব থেকে কম বেসিক, বাকিগুলো তো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে, তা সব থেকে কম বেসিক হচ্ছে 1, আর সব থেকে বেশি বেসিক 3এরটা, তা 3এরটা সব থেকে বেশি বেসিক। কি কি পাওয়া থাকলো? 2 আর 4, 2 আর 4 এর মধ্যে কে বেশি হবে? 2, 2 ইলেকট্রন ডোনেটিং, 4 নেই, তাহলে 2। কত ইজি হয়ে যাবে। তাহলে আবারও বলি, অর্ডার হবে এরকম, সব থেকে বেশিটা আগে দেখবে, সব থেকে কমটা দেখবে, জেনারেলি অপশন থাকবে, উত্তর পেয়ে যাবে। 4টে না অপশন দেওয়া থাকবে, তো জেনারেলি ওখানে উত্তর পেয়ে যাবে যে কোনটা হবে। তার মধ্যে যদি না পাও তাহলে বাকিটা দেখবে, বাকি দুটো দেখবে। ঠিক, চলো নেক্সট কোশ্চেন। যেখানে যেখানে CH3 আছে ওখানে ওখানে বসাও OCH3। অর্থতে মেটাতে প্যারাতে আর এটা। দেখো জানাটা ইম্পর্টেন্ট নয়, বইয়ে না সবই লেখা আছে, কিন্তু কোন অর্ডারে আমাকে চালাতে হবে সে কনসেপ্টগুলোকে, এটা ইম্পর্টেন্ট। বইয়ে না সবই লেখা আছে, রেজোনেন্স ইন্টারঅ্যাক্টিভ এগুলো দেখতে হবে সব লেখা, কিন্তু কোন অর্ডারে দেখতে হবে এটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা উত্তর খুব সহজে পেয়ে যাব, না হলে উত্তর পেতে আমাদের অনেক সময় লাগবে। তাহলে প্রথম কাজ কি দেখতে হয়? হাইব্রিডাইজেশন সেম, লোন পেয়ার ডিলোকালাইজ সেম, ওটা দিয়ে আর কোনো কাজ হলো না। তাহলে গ্রুপগুলো সম্পর্কে লিখে ভালো, গ্রুপ সম্পর্কে আগে। তাহলে এটা হচ্ছে -I + M এসআইপি, অর্থতে থাকলে কনসিডার করব। এটাতে কি দেখবো? শুধু -I। এটাতে কি দেখবো? -I + M। ঠিক, আচ্ছা কেবি অর্ডার লিখতে হবে। সব থেকে কম বেসিক এসআইপি এক একটা, পরীক্ষা এই কোশ্চেনটা যদি আসে এক একটা হয়ে গেল। সব থেকে বেশি বেসিক 3এরটা, কেন বলছি? +M আছে, +Mটাকে ধরা হবে -I এর থেকে, +Mটাকে, তাহলে কত? 3এরটা। কি কি পড়ে থাকলো? 2 আর 4, 2 এ -I, তাহলে কি হবে? 4, তাহলে 4 বেশি বেসিক হয়ে গেল অ্যান্সার। সব জায়গায় বসাও নাইট্রো। সহজ কিনা? বসাও সব জায়গায় নাইট্রো। দেখা যাক, সবাই লিখুক। কেবি অর্ডার সাজাতে হবে। কি করব? প্রথমে নাইট্রো, কি কি এফেক্ট? -I, -M, এসআইপি, ঠিক আছে। তারপরটায় শুধু -I, তারপরটায় -I -M, সব থেকে কম বেসিক। হ্যাঁ হ্যাঁ, এসআইপি 1, সব থেকে কম বেসিক 1। এসআইপি কে বেশি গুরুত্ব দিতে হবে, মনে রাখবে। সব থেকে বেশি বেসিক 4এরটা, 4এরটা সব থেকে বেশি বেসিক। 2 আর 3 এর মধ্যে 2এরটা বেশি। এতটা ইজি হবে। এই ধরনের যে কোনো গ্রুপ থাক, যে কোনো পজিশনে থাক, তুমি সেই ইফেক্টটা দেখতে পারবে।
ওএইচ এর বেশি। একটা বেঞ্জিন রিং এ যখন ওএইচ থাকবে, এটা তো ফেনক্সাইড আয়ন হতে পারে না, সলিউশনে তো ওয়াটারে দেখছো তো তুমি, তখন এটা ও মাইনাস হবে তো ফেনক্সাইড, কিন্তু ও সিএইচ থ্রি তো হবে না। তাহলে ও সিএইচ থ্রি বেশি ডোনেট করবে না ওএইচ? ওএইচ বেশি। কিন্তু দেখে কি মনে হবে যে ও সিএইচ থ্রিতে একটা সিএইচ থ্রি আছে এক্সট্রা, ও সিএইচ থ্রি বেশি হওয়ার কথা, কিন্তু ও সিএইচ থ্রি বেশি হবে না, বেশি হবে ওএইচ। কারণ ওএইচটা ও মাইনাস হতে পারবে, ও সিএইচ থ্রি তো ও মাইনাস হতে পারবে না, ঠিক আছে না? মাইনাস আই এফেক্ট হচ্ছে এটার বেশি হবে, এটারও ওএইচ এরই বেশি হবে, দুটোই ওএইচ এর বেশি হবে। হয়েছে? আচ্ছা, আসুন নেক্সট কোশ্চেনে যাই। এবার দেখো কোশ্চেনটাকে একটুখানি ঘোরানো হবে। কোশ্চেন হলো, বিষয়টাকে লজিক্যালি ভাবতে হবে। সব থেকে কম কোনটার হবে? কি জন্য বলছো? এসআইপি সব থেকে কম হবে দুইয়েরটা, ডিউ টু যে এর মধ্যে অর্থ পজিশনে দুটো গ্রুপ আছে, এর মধ্যে এসআইপি আছে, তাহলে এটাই সব থেকে কম হবে, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। বাকি তিনটে এবার আসো। এক্সট্রা কোনো গ্রুপ বেঞ্জিন রিং এ নেই, আছে কি না? হাইব্রিডাইজেশন চেক করি। sp2 sp2 হাইব্রিডাইজেশন আছে, sp2 তে তো ডিগ্রি দেখা হয় না, এবার ডিগ্রি দেখে অ্যান্সার করলে ভুল হবে। হাইব্রিডাইজেশন sp3 হলে তবে ডিগ্রি দেখতে হয়, sp2 তে কি ডিগ্রি দেখতে হয় না। লোন পেয়ার সবারই ডিলোকালাইজড, তো ওটা দিয়েও হচ্ছে না। এখানে যেটা বাকি পড়ে থাকতে লাস্ট অব্দি ইন্ডাকটিভ এফেক্ট পড়ে থাকবে, যে কোনো এফেক্টই আর হচ্ছে না, লাস্টে কি দেখবো আমরা? ইন্ডাকটিভ এফেক্ট। তাহলে বলো কে বেশি বেসিক? 1, তারপরে 3, তারপরে কনসেপ্ট বোঝা গেছে কি বলছি আমি? এইখানে যদি কেউ ডিগ্রি দেখে ভাবে, তাহলে সে তো আগে করে দেবে 2, 3 কে। 3 এর ডিগ্রি কত? 2 ডিগ্রি সেকেন্ডারি, তো 3 কে আগে করে দেবে, আর ওখানে ভুলটা হবে। কেন ডিগ্রি দেখা হবে না? কারণ হাইব্রিডাইজেশন sp2। তাহলে ওই জন্য সবার প্রথম কাজ হচ্ছে হাইব্রিডাইজেশনকে চেক করা, ঠিক আছে? sp3 হলে তবেই ডিগ্রি দেখা হবে। চলো একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করি, একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। কি বুঝতে পারোনি বলো? বুঝতে পারোনি? আচ্ছা, প্রথমে হাইব্রিডাইজেশন কি দেখছো? সবারই sp2, সবার তো sp2 না, লোন পেয়ার রেজোনেন্স হচ্ছে সবার ক্ষেত্রেই। তাহলে sp2 হলে ডিগ্রি দেখবে না তো, তার ডিগ্রি দেখে হবে না অ্যান্সার। ডিগ্রি দেখে হলে কোনটা আগে করতো? 2 ডিগ্রিটাকে। কিন্তু যেহেতু ডিগ্রি দেখে অ্যান্সার হবে না, তাই 2 ডিগ্রিটা আগে আসবে না। বাকি তো সবার একই রকম আছে, sp2 সবাই। এটা তো লাস্ট হয়ে গেছে, এটা তো কোনো অসুবিধা নেই, এসআইপি এর জন্য লাস্ট হয়ে গেছে। এই তিনটের মধ্যে কম্পেয়ার করছি, সবাই sp2, সবারই লোন পেয়ার ডিলোকালাইজড, তাহলে ওখানেও অ্যান্সার হচ্ছে না। তাহলে পড়ে থাকছে কি লাস্টে? ইন্ডাকটিভ এফেক্ট। এখানে দুটো ইন্ডাকটিভ এফেক্ট আছে, এই যে এই একটা, এই একটা। তাহলে ইলেকট্রন ডেনসিটি বেশি এখানে, এখানে একটা আছে আর এখানে নেই, ওই জন্য এটা আগে বেসিক, তারপর এটা, তারপর এটা। ঠিক আছে তো? আচ্ছা, কনসেপ্ট দেখো।
একটা মলিকিউল যদি এই লিস্টের মধ্যে যদি এই মলিকিউলটাকে রাখা হতো, এই যে লিস্টটা আমি বানিয়েছি, ওই লিস্টে যদি আমরা এই মলিকিউলটাকে অ্যাড করতাম, তাহলে এই 1 2 3 4 কোথায় বসতো? সবার প্রথমে, না সবার শেষে, নাকি মাঝামাঝি কোথাও? কি জন্য বলছো? এসআইপি। দেখো কি বলছে, যে এই মলিকুলটা ও বলছে যে এখান থেকে সবার শেষে বসতো, কারণ হচ্ছে এসআইপি আছে, কিন্তু এ বসবে সবার আগে। সবার আগে মানে অনেক অনেক বেশি বেসিক হবে, এইটা এদের থেকে সবার থেকে বেশি বেসিক হবে এবং অনেক বেশি বেসিক হবে। এই কনসেপ্টটাই শিখতে হবে যে কেন। অর্থ পজিশনে গ্রুপ থাকলে তো আমরা জানতাম যে কম হতো, কিন্তু এইরকম সিচুয়েশন যদি আসে যে অর্থ পজিশনেও দুটো গ্রুপ আছে, আবার নাইট্রোজেনেও দুটো গ্রুপ আছে, আলাদাও হতে পারে, এইরকম সিচুয়েশন বুঝতে পারবে এখনই কি হচ্ছে কেসটা। দেখো ধরো এখানকার নাইট্রোজেনের যে লোন পেয়ারটা আছে, এইটা মনে করো এই বেনজিন রিং এর সাথে রেজোনেন্স করবে। তা রেজোনেটিং স্ট্রাকচারটা যদি আমি বানাই তাহলে এরকম দাঁড়াবে। এটা এখন আমাকে একটা জিনিস বলো তো, যে এই বন্ডটা আগে কি ছিল? সিঙ্গেল বন্ড। এখন এটা কি হয়েছে? ডাবল বন্ড। মানে কার্বন আর এই কার্বনটা আর এই নাইট্রোজেনটা কাছাকাছি সরে এসেছে। এটা যদি কাছাকাছি সরে আসে তাহলে এই যে মিথাইল আর এই মিথাইলের মধ্যে তো এবার স্টেরিক হিন্ড্রেন্স হবে। আগে এই কার্বনটার নাইট্রোজেনটার ডিস্টেন্স বেশি ছিল, তার ডিস্টেন্স বেশি ছিল, তাহলে এই মিথাইল দুটোর মধ্যেও ডিস্টেন্স বেশি ছিল। এবার যখনই এটা ডাবল বন্ড হয়ে যাবে, মানে ডিস্টেন্স কমে যাবে, তখনই মিথাইল দুটোর মধ্যে স্টেরিক হিন্ড্রেন্স হবে। তাহলে এই লোন পেয়ারটা কি চাইবে বেনজিন রিং এর রেজোনেন্স হতে? না, তখন লোকালাইজড হয়ে গেল। আর ওই জন্যে এদের সবার থেকে এ অনেক বেশি বেসিক হয়ে যাবে। ক্লিয়ার? আর একবার বলছি, এইখানে যে নাইট্রোজেনের যে লোন পেয়ারটা আছে, এই লোন পেয়ারটা যদি বেনজিন রিং এ রেজোনেন্স করতে চায়, তাহলে এই যে নাইট্রোজেন কার্বনের যেটা সিঙ্গেল বন্ড আছে সেটা ডাবল বন্ড হবে। আর এটা যেই ডাবল বন্ড হবে, এই মিথাইলগুলোর মধ্যে স্টেরিক হিন্ড্রেন্স হবে, যার জন্য এই রেজোনেন্সটা হতে চাইবে না। আরো কারণ আছে, আমি এটা একটা সিম্পলেস্ট কারণ বললাম। তাহলে এই রেজোনেন্সটা হতে চাইবে না। তা রেজোনেন্সটা যদি না হতে চায়, তাহলে নাইট্রোজেনের লোন পেয়ারটা কি অ্যাভেলেবেল? তার মানে বেশি বেসিক হয়ে যাবে, এদের সবার থেকে বেশি হয়ে যাবে। এই যে ঘটনাটা, এটাকে বলা হয় এসআইআর, স্টেরিক ইনহিবিশন ইন রেজোনেন্স। স্টেরিক ইনহিবিশন ইন রেজোনেন্স বলি আমরা এটাকে, এসআইআর, স্টেরিক ইনহিবিশন ইন রেজোনেন্স। ঠিক আছে? তাহলে স্টেরিক ইনহিবিশন ইন রেজোনেন্স যদি কারো ক্ষেত্রে হয়, তাহলে বেসিক স্ট্রেংথ কি হবে? বেশি হবে। চলো এই কনসেপ্টের উপর বেস করে একটা কোশ্চেন বলি। তাহলে একটা কোশ্চেন বলি, মনে করো এই মলিকুলটা আছে, চারটে নাইট্রোজেন আছে, এদের কেবি অর্ডার লিখতে হবে। সব থেকে বেশি
বলো। হুম 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 2 4 1 3 হয়নি, 2 3 1 4 হয়নি, 1 আর 3-এর মধ্যে যে কোনো একটা বেশি হবে। সে তো বেশি হবেই, চারটে আলাদা আলাদা হবে, হ্যাঁ কি না? 1 2 3 4 চারটেই কারো না কেউ না কারো কারো থেকে বেশি হবে। 3 1 4 2 হয়নি, 2 3 2 1 2 1 3 4 তাও হয়নি। আমি এই এই কোশ্চেনটার কথাই বলছিলাম প্রথমে, যখন ক্লাসের শুরুতে বলছিলাম যে একটা ট্রিকি কোশ্চেন দেবো যেখানে তোমরা হাইব্রিডাইজেশন চেক করবে না, না করেই তোমরা অ্যান্সার করতে শুরু করে দেবে। হ্যাঁ, তাহলে এইখানে হাইব্রিডাইজেশন চেক করো আগে, যেটা মেইন স্টেপ যেটা সেটাই তো করছো না। এটা কি sp3 আর এটা sp2, এটা sp2 আর এটা sp3, তাহলে sp3 গুলো আগে আসবে, তারপরে sp2 গুলো আসবে, তাই তো? যাই হোক, তাহলে sp3 গুলো আগে, তারপরে sp2 গুলো। এবার এটা এটা কত ডিগ্রি? sp3 দেখলে কি দেখতে হয়? কত কত? হ্যাঁ, তা ডিগ্রি দেখে বলো এবার, তাহলে কেবি অর্ডার 3 1 হয়ে গেল, অ্যান্সার এবার চেঞ্জ হয়ে গেল সব। 3 1 2 4 না 4 2? হ্যাঁ, দেখো 2 এ এসআইআর আছে তো, তাহলে এটাতে এসআইআর আছে তো, এসআইআর থাকলে বেশি হয় কম হয়? এসআইআর থাকলে বেশি হয়, তাহলে 2টা বেশি। কোশ্চেন বুঝতে পেরেছো? লজিক্যাল কোশ্চেন। কনসেপচুয়াল জায়গা এগুলো, ঠিক আছে, এগুলো ভালো করে পড়তে হবে, কোশ্চেন আসবে এবছরের কোশ্চেন এখান থেকে হবে একটা। চলো নেক্সট। আচ্ছা, এটা এটা গেল অ্যানিলিন। আমাদের কাছে অ্যারোমেটিক অ্যামিনে আরো দুটো ছিল, কি কি বলো? পিরিডিন ছিল না, পিরিডিন, আর ছিল পিরল। আমি এই দুটোকে পাশাপাশি লিখছি, এই দুটো সম্পর্কে অলরেডি আমি একবার ডিসকাস করেছি। যদি আমরা অ্যারোমেটিসিটি চ্যাপ্টারটা দেখি, অ্যারোমেটিসিটি যেখানে আমরা পড়েছি, দেখো খাতায় বের করে, ওই জায়গাতে আমরা পিরিডিন পিরোল দুটো সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি। তবু আমি আরেকবার বলবো, তোমরা একবার তাও খাতাটা চেক করো ওখানে, যে আমি কয়েকটা ইনফরমেশন জানতে চাইবো, সেগুলো তোমরা বলবে পিরিডিন পিরোল সম্পর্কে। অ্যারোমেটিসিটি পড়ানোর সময় দুটো জিনিস আমরা পড়েছি, দেখবে পিরিডিন এবং পিরোল দুটোরই স্ট্রাকচার সম্পর্কে কিছু কনসেপচুয়াল জায়গা আমরা দেখেছিলাম। চলো আসো প্রথমে পিরিডিনে দুটো জিনিস করো। নাইট্রোজেনের যে লোন পেয়ার, লোকালাইজড ডিলোকালাইজড, দেখে বলো, দেখে দেখে ভালো করে দেখে বলো। নাইট্রোজেনের লোন পেয়ার, এই নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন ছিল sp2, আর লোন পেয়ারটা কোন অরবিটালে ছিল? হাইব্রিডাইজড sp2 অরবিটাল, আর sp2 অরবিটালে থাকলে তো ডিলোকালাইজড হবে না তো। দেখো ভালো করে, তাহলে কি ছিল? যে লোন পেয়ার প্রেজেন্ট ইন, কি বলো, sp2 হাইব্রিডাইজড অরবিটাল।
আর sp2 হাইব্রিডাইজড অরবিটালে হলে লোন পেয়ার কি হবে? লোকালাইজড। লোন পেয়ার ডিলোকালাইজড নয়। কার ক্ষেত্রে? পিরিডিনের ক্ষেত্রে। ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে পরীক্ষায় যে পিরিডিনের লোন পেয়ারটা লোকালাইজড না ডিলোকালাইজড? লোকালাইজড। কারণ আবার আবার এখানে কনসেপচুয়াল এরকম দেখো যে যদি এই লোন পেয়ারটাকে তুমি রেজোনেন্সে ধরো তাহলে তো 8 পাই হয়ে যাবে, ওই জন্য লোন পেয়ারটাকে কনসিডার করি না আমরা। আর আমরা এটাও বলেছি যে লোন পেয়ারটা রিং এর বাইরের দিকে থাকে। ছবিটা দেখো যদি অরবিটাল ডায়াগ্রাম আঁকা থাকে, আছে তো লোন পেয়ারটা বাইরের দিকে আছে রিং এর পি অরবিটাল গুলোর থেকে, তাই না? বাইরে দেখো এবার, তাহলে এটা অ্যারোমেটিক। অ্যারোমেটিক ছিল কি না? অ্যারোমেটিক। এটা মনে করো প্রোটন নিল। প্রোটন কোথায় নেবে বলো তো? এই নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে। তাহলে এটা হয়ে যাবে পিরিডিনিয়াম আয়ন। পিরিডিনিয়াম আয়নটা হবে এটা NH। বলো নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন এখন কি? চেক করো, চেক করো। এখন নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন কি? কটা সিগমা বন্ড? তাহলে কি হবে? sp2। তাহলে যেটা sp2 ছিল নাইট্রোজেনটা sp2ই থাকছে, চেঞ্জ হয়নি কোনো। তার মানে অ্যারোমেটিসিটি এখনো আছে কিনা দেখো, 6 পাই। আগেও 6 পাই, এই লোন পেয়ারটাকে ধরা হতো না, তাহলে আগেও 6 পাই এখনো 6 পাই, তাহলে অ্যারোমেটিক অ্যারোমেটিকই থাকছে। তাহলে এটা অ্যারোমেটিকই থাকছে, অ্যারোমেটিসিটির কোনো চেঞ্জ হয়নি। যে আফটার H+ নেওয়ার পরেও, প্রোটন একসেপ্ট করার পরেও এর অ্যারোমেটিসিটির মধ্যে কোনো রকম চেঞ্জেস হয়নি, মলিকুল অ্যারোমেটিকই থাকছে। এর কারণ আরেকটা যদি ভালো করে বোঝার চেষ্টা করে তাহলে এরকম হতে পারে যে হাইড্রোজেনটা বাইরের দিক থেকে এসে অ্যাড হয়েছে, রিং এর ইলেকট্রনের উপরে কোনো প্রভাব পড়েনি। কিন্তু এই এক্সাম্পলটাতে দেখো পিরলে এইটার স্ট্রাকচার এখানকার লোন পেয়ারটাকে কাউন্ট করতে হবে কিনা, না হলে তো অ্যারোমেটিক হবে না। তাহলে লোন পেয়ারটা কিসে? এটা হাইব্রিডাইজেশন তো sp2 ধরতে হবে, sp2ই। আর লোন পেয়ারটা কি রকম? ডিলোকালাইজ। কারণ এটা যদি ডিলোকালাইজ না হয় তাহলে তো অ্যারোমেটিক হচ্ছে না, এটা ডিলোকালাইজড হওয়ার জন্যই অ্যারোমেটিক। তাহলে 6 পাই ইলেকট্রন ডিলোকালাইজড ইলেকট্রন পাওয়া যাবে, অ্যারোমেটিক। H+ নেবে, কঠিন মনে হচ্ছে না তো? তাহলে নাইট্রোজেনের কাছে এবার দুটো হাইড্রোজেন থাকবে। এবার আমাকে নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন বলো, sp3। তাহলে এবার নাইট্রোজেনের হাইব্রিডাইজেশনটা হয়ে যাবে sp3। তার মানে আর অ্যারোমেটিক হওয়ার কোনো অপশন নেই, আর 4 পাই ইলেকট্রনও আছে। তাহলে এটা কি হবে? অ্যান্টি অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক? কেন নন বলছো? নন প্ল্যানার, নন অ্যারোমেটিক। এটা যদি নন অ্যারোমেটিক হয় তাহলে ভাবো কেউ একজন অ্যারোমেটিক ছিল, H+ এসে জুড়ে নন অ্যারোমেটিক হচ্ছে, হতে চাইবে? H+ নিতে চাইবে? বেসিক স্ট্রেংথ পিরিডিন পিরোলের মধ্যে কম্পেয়ার করলে কে বেশি? পিরিডিন। পিরিডিন অ্যানিলিনের মধ্যে কম্পেয়ার করলে কে বেশি? চেক করো কোশ্চেন। পিরিডিন, অ্যানিলিন আর পিরোল, এই তিনটে তো অ্যারোমেটিক অ্যামিন ছিল। তিনটের মধ্যে কম্পেয়ার করি, পিরিডিন, অ্যানিলিন, পিরোল, তিনটে কম্পেয়ার করি, চেক করো কি বলছে। এই লোন পেয়ার হাইব্রিডাইজেশন চেক করতে হবে, কি জানো? sp2, এটা sp2, এটা sp2। লোন পেয়ার sp2 হওয়া সত্ত্বেও কি লোকালাইজড, লোন পেয়ার ডিলোকালাইজড, লোন পেয়ার। আচ্ছা এখানকার লোন পেয়ারটাকে বলা যায় মোর ডিলোকালাইজড, কারণ এখানকার যদি ডিলোকালাইজড না হয় তাহলে তো অ্যারোমেটিসিটি আসবে না, তো মোর ডিলোকালাইজড। অ্যান্সার হয়ে গেছে, বলো কে বেশি? কেবি অর্ডারে পিরিডিন। তাহলে পরীক্ষায় যখন কোশ্চেন আসে যদি পিরিডিন আছে, অ্যানিলিন আছে, পিরোল আছে, আর একটা কিছু আছে,
ঠিক, তাহলে বেশি বেসিক কাকে করতে হবে? পিরিডিনকে। কোশ্চেন দেখবে প্রিভিয়াস ইয়ারে একটা কোশ্চেন ছিল যেখানে পিরিডিনটা ছিল, সবাই এটাকে আন্ডার এস্টিমেট করে বলছে ওটা হবে না মনে হয়, ওটা বাদ দিয়ে অন্যগুলোকে দেখছে, তো পিরিডিনই হবে। কারো কোনো ডাউট থাকলে বলো এখনো। ঠিক আছে, কোশ্চেনটাকে দেখো আর একটুখানি লজিক্যালি চেঞ্জ করি। দেখো মোর ডিলোকালাইজড কেন বলো তো লোন পেয়ার? অ্যারোমেটিসিটির জন্য কি হবে? লোন পেয়ার ডিলোকালাইজড হতে হবে। হয়েছে অবধি? নেক্সট দেখো। আচ্ছা, এই যে কোশ্চেনটা কোথায় গেল? এর আগে যে এই কোশ্চেনটা আমরা দেখলাম না, এই কোশ্চেনটার একটা মডিফাইড ভার্সন বলি। এরকম দেখো, দেখো এটা মনে করো এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। এক্স ওয়াই জেড এর মধ্যে কম্পেয়ার করতে হবে। দেখো এই দুটো ঢেকে ধরলে অ্যানিলিন, এই দুটো ঢেকে ধরলে পিরল, এই দুটো ঢেকে ধরলে পিরিডিন। দেখো খাতায় নিজে নিজে হাত দিয়ে দিয়ে ঢেকে ধরে দেখো, তাহলে অ্যান্সার হয়ে গেল তো এক্স ওয়াই জেড। হ্যাঁ, তাহলে কেবি অর্ডার এক্স ওয়াই জেড। ঠিক আছে, আচ্ছা নেক্সট আছে 3 নম্বর ছিল আমাদের কাছে অ্যামিডিনস। অ্যামিডিনস দেখো, অ্যামিডিনসের জেনারেল ফর্মুলাটা মনে আছে? অ্যামাইডের মতোই কিন্তু ও এর জায়গায় এনএইচ। দেখো দেখো অ্যামিডিনে নাইট্রোজেন অ্যাকচুয়ালি কটা আছে? দুটো নাইট্রোজেন আছে। হ্যাঁ, তাহলে এর একটা নাইট্রোজেনটাকে আমি ধরলাম এক্স আর একটা ওয়াই। আমাকে বলো এক্স আর ওয়াই এর মধ্যে কে বেশি বেসিক? কেন? চেক করো, চেক করো, হাইব্রিডাইজেশন চেক করো, হাইব্রিডাইজেশন চেক করো দুটোরই। হাইব্রিডাইজেশন চেক করি, দেখো বলো হাইব্রিডাইজেশন sp2, এটার হাইব্রিডাইজেশন sp2। কেন sp2? কারণ এখানকার লোন পেয়ার এখানে রেজোনেন্স করতে পারবে। ঠিক, তাহলে দুটোরই sp2, এটার ডিলোকালাইজড এটার লোকালাইজড, তাহলে এখানকার লোন পেয়ার হলো লোকালাইজড আর এখানকার লোন পেয়ার হলো ডিলোকালাইজড। ঠিক আছে তো? এইবার দেখো তার মানে বোঝাই যাচ্ছে এক্স কি
বেশি বেসিক ওয়াই এর থেকে, কিন্তু শুধু বেশি বেসিক না, অনেক বেশি বেসিক, সেটাও আমি বলছি কেন। একটা কথা আসে সাইট অফ প্রোটনেশন। সাইট অফ প্রোটনেশন কথাটা মানে হলো যে যদি আমি এই মলিকুলটাতে একটা H প্লাস দিই, H প্লাসটা কোন নাইট্রোজেনটাতে জুড়বে, যেটা বেশি বেসিক সেটা। পরীক্ষায় এরকম কোশ্চেন আসতে পারে যে একটা মলিকুল আছে যার মধ্যে 4-5টা নাইট্রোজেন আছে বা 4টে নাইট্রোজেন আছে, তোমাকে বললো যে সাইট অফ প্রোটনেশন, এবার অপশন দিল, তার মানে তোমাকে দেখতে হবে যে ওই নাইট্রোজেনগুলোর মধ্যে কোন নাইট্রোজেনটা সব থেকে বেশি বেসিক। যে নাইট্রোজেনটা সব থেকে বেশি বেসিক হবে তার উপরেই H প্লাসটা অ্যাড হবে। তা মনে করো আমি এই মলিকুলটাতে যদি একটা H প্লাস দিই, তাহলে H প্লাসটা কোথায় অ্যাড হবে? H প্লাস দিলে H প্লাস অ্যাড হবে X এ, তাই তো? তাহলে X এ যদি H প্লাসটা অ্যাড হয় তাহলে প্রোডাক্টটা ভালো করে খেয়াল করো, এটা NH2 প্লাস আর এটা NH2, এটাই হবে তো। আর এর রেজোনেন্স হচ্ছে তো, কনজুগেট অ্যাসিডেরও রেজোনেন্স হচ্ছে। চেক করো, এই রেজোনেন্সের মধ্যে একটা স্পেশাল ব্যাপার আছে, ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, তাহলে এই দুটো ইকুইভ্যালেন্ট রেজোনেন্স হচ্ছে। আচ্ছা, এর আগে যতগুলো এক্সাম্পল দেখেছিলাম তাতে কি আমরা দেখেছিলাম যে কনজুগেট অ্যাসিডের ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার হচ্ছে? না, একমাত্র এটাতেই দেখা যাচ্ছে যে কনজুগেট অ্যাসিডে ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার হচ্ছে। তার মানে মোর, তার মানে অ্যামিডিন সবচেয়ে বেশি বেসিক হবে। তাহলে বুঝতে পারছো এক্স এর বেসিক স্ট্রেংথ ওয়াই এর থেকে বেশি কেন? তুমি যদি ওয়াই এ H প্লাসটা অ্যাড করতে, আর এটা H প্লাস অ্যাট এক্স, ওয়াই এ যদি অ্যাড করতে তাহলে এটা হতো আর সি ডাবল বন্ড NH সিঙ্গেল বন্ড NH3 প্লাস, এর কোনো রেজোনেটিং স্ট্রাকচার হতো না, হতো কি না? কিন্তু এখানে ইকুইভ্যালেন্ট রেজোনেন্স হচ্ছে। তাহলে বুঝতে পারছো যে কেবি যদি অর্ডার আসে তাহলে এই দুটোর মধ্যে এক্স আর ওয়াই এর মধ্যে এক্স কেন মাছ মাছ গ্রেটার বেসিক হবে দেন ওয়াই। ক্লিয়ার কনসেপ্টটা তো, যে এক্স অনেক অনেক বেশি বেসিক হবে ওয়াই এর তুলনায়। এই জন্যে যে এক্স এর ক্ষেত্রে কনজুগেট অ্যাসিড ইকুইভ্যালেন্ট হচ্ছে, ওয়াই এর ক্ষেত্রে রেজোনেন্সই হচ্ছে না। ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার এক্স এ দিচ্ছে, ওয়াই এ রেজোনেন্সই দিচ্ছে না। আর এই কারণে অ্যামিডিন অর্গানিক নাইট্রোজেনাস বেসগুলোর মধ্যে সব থেকে বেশি বেসিক হবে। ঠিক আছে, এদের মধ্যেই একটা ক্লাস অফ কম্পাউন্ড আছে যেটার নাম হচ্ছে গুয়ানিডিন। তাহলে গুয়ানিডিনের স্ট্রাকচার হচ্ছে এরকম, অ্যামিডিনের মতোই, কিন্তু এখানে একটা NH2 আছে আর এর জায়গায়। দেখো 3টে নাইট্রোজেন আছে, আমি এটাকে বললাম এক্স, এটা ওয়াই, এটা জেড। কেবি অর্ডার আমাকে বলো তো। কেবি অর্ডার বলো। সব থেকে বেশি ওয়াই। এখানে দেখো এখানকার লোন পেয়ারও যাচ্ছে ওয়াই এ, আবার এটারও লোন পেয়ারও যাচ্ছে ওয়াই এ, তো ওয়াই তো সব থেকে বেশি বেসিক হবে। তো ওয়াই সব থেকে বেশি বেসিক হবে, আর এক্স আর জেড অলমোস্ট কি হবে সমান। তাহলে সাইট অফ প্রোটনেশনটা কি? H প্লাস দিলে কোথায় অ্যাড হবে? অ্যাড ওয়াই। বানাও। কটা ইকুইভ্যালেন্ট রেজোনেন্স পাবে? কটা? 3টে। এখানে যখন রেজোনেন্স হবে
তিনটে ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার হবে। তো এটা সব থেকে বেশি বেসিক হবে। অর্গানিক বেসগুলোর মধ্যে গুয়ানিডিন ক্লাস অফ কম্পাউন্ডই বেশি বেসিক হয়। এটা স্পেশাল টাইপ অফ অ্যামিডিন। হ্যাঁ, তাহলে বলো নাইট্রোজেনাস বেসগুলোর মধ্যে সব থেকে বেশি বেসিক অ্যামিডিন কেন বোঝা গেল? আচ্ছা, 4 নম্বরে আমাদেরকে কি ছিল আমাদের কাছে? অ্যামাইডস। বুঝে? নেক্সট যাই। লাস্ট কি ছিল 4 নম্বরে? অ্যামাইডস। অর্গানিক নাইট্রোজেনাস বেসগুলোর মধ্যে অ্যামাইডই ছিল হচ্ছে সব থেকে কম বেসিক। ক্লাস কি এক্সটেন্সিভ হয়ে গেল নাকি? না ঠিক আছে। অ্যামাইড দুটো আছে, নাইট্রোজেন আছে একটাই। অ্যামাইডের রেজোনেটিং স্ট্রাকচার বানানো যাবে তো? নাইট্রোজেনের লোন পেয়ার এখানে রেজোনেন্স করবে। অ্যামাইডের রিয়েল স্ট্রাকচারটা দেখো তো। রিয়েল স্ট্রাকচার আমরা জানি তো, রেজোনেটিং স্ট্রাকচার ইমাজিনারি তো। পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার, ডেল্টা নেগেটিভ আর ডেল্টা পজিটিভ। ভাবো, যে নাইট্রোজেনটাকে আমি বেসিক ভাবছি, তার উপর ডেল্টা পজিটিভ চার্জ, তাহলে এই নাইট্রোজেনটা বেসিক হবে কি হবে না? হবে না, সব থেকে কম বেসিক হবে। ইনফ্যাক্ট অ্যামাইডের ক্ষেত্রে এই দুটো হাইড্রোজেন আবার অ্যাসিডিক ইন নেচার। এর আগে আমরা পড়েছিলাম কোন রিঅ্যাকশনে? অ্যামাইডের হফম্যান ব্রোমামাইডে এর হাইড্রোজেন দুটোকে অ্যাসিডিক ধরেছিলাম যখন স্ট্রং বেস ইউজ করা হতো। তাহলে এই হাইড্রোজেন দুটো হচ্ছে অ্যাসিডিক ইন নেচার। ওই জন্য অ্যামাইডকে বেসিকের পরিবর্তে মোস্ট অফ দ্য কেসেস এটাকে অ্যামফোটারিক কনসিডার করা হয়, যে অ্যামাইড অ্যামফোটারিক নেচারের একটা মলিকিউল। এই জন্য অ্যামফোটারিক, যে অ্যামাইডের ক্ষেত্রে বেসিক নাইট্রোজেনও আছে কিন্তু কম বেসিক, আবার অ্যাসিডিক হাইড্রোজেনও আছে। ওই জন্য লিস্টে অ্যামাইড সবার থেকে কম বেসিক হবে। তাহলে ওভারঅল দেখো আমরা যে জিনিসটা দেখলাম, আমাদের যেটা অর্ডারটা ছিল এই অর্ডারটা ফুলফিল হচ্ছে কিনা দেখো। তাহলে সব থেকে বেশি বেসিক অ্যামিডিনস, তারপরে অ্যালিফেটিক, তারপরে অ্যারোমেটিক, তারপরে, ঠিক আছে কি না? তাহলে এই হয়ে গেল অর্গানিক নাইট্রোজেনাস বেস। ঠিক আছে, আচ্ছা অ্যাসিডিকটাও পড়িনি না? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাকলো। আবার পরের দিনকে কালকে আমরা লাস্ট পেজটা, ঠিক আছে।